FPL BD official league is sponsored by Jersey-Wala. Join FPL BD Classic League to win prizes every month. Details of the league is given below in the description. Jersey-Wala is an online-based jersey store from where you can get the best quality jersey in a very reasonable price. Use our promo code FPLBD5 to avail a 5% discount on any product of Jersey-Wala. Visit Jersey-Wala's page and group for more details. The links are given below in the description. Also check out their beautiful collection from their page. Assalamu alaikum. This is the Gameweek 13 preview and FAQ frequently asked questions. Without wasting any time, please let me know if my voice is clear. Please let me know if my audio is clear. I will start with the watch list as I do. So watch list upgrade হইছে লাস্ট উইকের ওয়াচ লিস্ট থেকে অ্যাকচুয়ালি অলরেডি একটা প্লেয়ার আমার টিমে চলে আসছে দিয়েগো জোটা আরো একটা প্লেয়ার আমার লাস্ট উইকে ওয়াচ লিস্টে ছিল ওয়াং মোস্ট প্রবাবলি সেও আমার টিমে চলে আসবে থ্যাংক ইউ সো মাচ অপূর্ব ভাই অমর্ত্য ভাই সৌরভ ভাই এন্ড তাসিমুল ভাই থ্যাংক ইউ সো মাচ লাস্ট উইকের ওয়াচ লিস্ট আমার যে তিনটা প্লেয়ার ছিল তার মধ্যে অলরেডি দুইটা আমার টিমে আছে এবং তার মধ্যে একটা আমার টিমে আছে এবং হয়তোবা ওয়াং আমার টিমে চলে আসবে এবং এই উইকে একটা প্লেয়ার কমন রয়ে গেছে কালাম উইলসন এই উইক পর্যন্ত কালাম উইলসনকে ওয়াচে রাখবো কারণ এই উইক আর্সেনাল ম্যাচের পরে ওর দুইটা ভালো ফিক্সচার আছে এবং যারা জানেন যে আমি গেম উইক 16 ওয়াইল্ড কার্ড ইউজ করব সো আমার শর্ট টার্মের জন্য 2 থেকে 3 উইকের জন্য যে কয়েকটা প্লেয়ার লাগতো তার মধ্যে কালাম উইলসন অন্যতম একটা প্লেয়ার কালাম উইলসনের গেম উইক 14 এন্ড 15 হচ্ছে গিয়ে নরউইচ এন্ড বার্নলি এই দুইটা ফিক্সচার সো ওকে ওয়াচ লিস্টে রাখার মেইন রিজনটা হচ্ছে এই দুইটা ফিক্সচারে যদি সে পয়েন্ট দেয় তাহলে এনাফ 14 এন্ড 15 16 এ আই উইল প্লে দ্য ওয়াইল্ড কার্ড বাট লাস্ট উইকে নিউক্যাসেলের নিউ ম্যানেজার এডি হাওয়ের আন্ডারে নিউক্যাসেল খুব ভালো খেলছে এটা ট্রু ওদের ডিফেন্সিভলি কেমন করলো এটা আমাদের দেখার বিষয় না ওরা ম্যাচ জিতলো কি হারলো এটাও আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে গিয়ে যে নিউক্যাসেল কতটুকু অ্যাটাক করছে বা নিউক্যাসেলের স্ট্রাইকার ফরওয়ার্ড যারা আমরা ওন করি তারা কতটুকু পয়েন্ট দিতেছে এখন ওরা যদি 10টা গোল খেয়েও 2-3টা গোল করে আমাদের ফরওয়ার্ডরা যদি পয়েন্ট দেয় ওইটাই আমাদের দরকার সো ওই সেন্সে যদি বলি নিউক্যাসেল এফপিএল ওয়াইজ যথেষ্ট ভালো ছিল আমি নিউক্যাসেলের স্ট্যাটসটা যদি বলি লাস্ট ম্যাচের ব্রেন্টফোর্ডের সাথে ম্যাচ ছিল নিউক্যাসেলের যারা জানেন ব্রেন্টফোর্ডের ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্স মানে গোলকিপার ওদের ইনজুর্ড হয়েছে লাস্ট কয়েকদিন একটু খারাপ যাচ্ছে বাট নিউক্যাসেলের অ্যাটাকিং ওয়াইজ একটা হিউজ চেঞ্জ আসছে যে নিউক্যাসেল পুরা ম্যাচে 4-5টা অ্যাটাক করতো তারপরে কাউন্টার অ্যাটাকে খেলতো এই স্টিভ ব্রুসের আন্ডারে ওই নিউক্যাসেল একটা নিউ ম্যানেজারের আন্ডারে এসেই 23 শটস 22 চান্স ক্রিয়েট 4টা বিগ চান্স পজিশন বেশি মানে সবকিছু মিলাই নিউক্যাসেল ওয়াজ দ্য বেটার প্লেয়ার শট প্রচুর শট নেওয়া হয়েছে এইবার একটা কোয়েশ্চেন আসবে যে কে বেটার প্লেয়ার ছিল মানে কলাম উইলসন লাস্ট ম্যাচে যদিও নিউক্যাসেল 3টা গোল করছে কোনো গোলও ছিল না কোনো অ্যাসিস্টও ছিল না বাট এখানে একটা কথা আছে যে এক ম্যাচে কোনো গোল অ্যাসিস্ট ছিল না অন্যদিকে সেন্ট ম্যাক্সিমিনের একটা গোল ছিল তারপরেও একটা ব্যাপার রয়ে যায় যে উইলসন অর এএসএম হু ইজ বেটার এই দুইটার ব্যাপার আছে সো অ্যাকচুয়ালি আমার ওয়াচ লিস্টের সেকেন্ড প্লেয়ারটাই হচ্ছে গিয়ে অ্যালান সেন্ট ম্যাক্সিমিন এএসএম সো এই দুইটা প্লেয়ারের মধ্যে একটা কম্পারিজন আসবে দুইটা প্লেয়ার স্ট্যাটস যদি দেখেন সেন্ট ম্যাক্সিমিন তো সবগুলো ম্যাচই খেলছে দামে একটু কম 12টা ম্যাচ খেলছে 3টা গোল 4টা অ্যাসিস্ট ওর রোলটা মোর লাইক প্লে মেকিং অ্যান্ড কলাম উইলসন ইজ দ্য স্কোরার হি ইজ দ্য স্ট্রাইকার লাস্ট ম্যাচে যারা বলতেছেন যে জাস্ট বিকজ এএসএম এর একটা গোল একটা অ্যাসিস্ট ছিল হি ওয়াজ বেটার প্লেয়ার আই থিঙ্ক ইট ওয়াজেন্ট স্ট্যাট ওয়াইজ যদি দেখেন যে সেন্ট ম্যাক্সিমিন
একটা গোল পাইছে, এফপিএল ওয়াইজ একটা অ্যাসিস্ট পাইছে, বাট এটা অ্যাকচুয়াল অ্যাসিস্ট না। টোটাল ওর শট ছিল 7টা, আর কলাম উইলসনের শট ছিল টোটাল 8টা। এক্সপেক্টেড গোল যদি দেখেন, সরি, কলাম উইলসনের 6টা, এক্সপেক্টেড গোল যদি দেখেন 0.72 হচ্ছে কি কলাম উইলসনের এক্সপেক্টেড গোল। তার মানে কলাম উইলসনই অ্যাকচুয়ালি বক্সের সবচাইতে ক্লোজ পজিশনে, ওপেন পজিশনে চান্সগুলো পাইছে। সো স্কোর করার বেশি চান্স এখন পর্যন্তই কলাম উইলসনের বেশি, আর অ্যাডভান্টেজ একটা রয়েই যাচ্ছে যে কলাম উইলসন ইজ অন পেনাল্টিজ। সো এটা হচ্ছে প্রোজ, বাট একটা কনস আছে এইখানে, যে কলাম উইলসন ইজ অন 4 ইয়েলো কার্ড। তার মানে 4টা ইয়েলো কার্ড। যারা জানেন না যে হাফ সিজনের আগে 5টা ইয়েলো কার্ড যদি কোনো প্লেয়ার কনসিড করে তাহলে নেক্সট ম্যাচ সে ব্যান থাকে, এক ম্যাচের একটা ব্যান থাকে। সো সামহাউ কলাম উইলসন যদি একটা ইয়েলো কার্ড খায় দেন ও এক ম্যাচের জন্য কিন্তু ব্যান হবে। তার মানে আপনার একটা প্লেয়ার এক উইক খেলবে না। সো এটা হচ্ছে কলাম উইলসনের একটা কনসার্ন। যারা কলাম উইলসন নিতে চান ডেফিনেটলি এটা মাথায় থাকতে হবে যে নেক্সট 2-3 উইকের মধ্যে যদি একটা ইয়েলো কার্ড খায় সে একটা ম্যাচ ব্যান হবে। লাস্ট 2 ম্যাচে 2টা ইয়েলো খাইছে সে। সেন্ট ম্যাক্সিমিন ইয়েলোর দিক দিয়ে কোনো প্রবলেম নেই, বাট সেন্ট ম্যাক্সিমিন কিন্তু অ্যাকচুয়ালি উইঙ্গে খেলে। জোয়েলিংটনও তো গতদিন গোল পাইছে, বাট উই আর নট সেইং দ্যাট জোয়েলিংটন ইজ বেটার দেন কলাম উইলসন অর সামথিং। বাট ডেফিনেটলি হ্যাঁ, যেহেতু প্রাইসে চিপার, যদি কেউ নিউক্যাসল অ্যাসেটে যেতে চান, উইলসন অ্যাফোর্ড না করতে পারেন, দেন সেন্ট ম্যাক্সিমিন ইজ অল ওকে। কারণ স্টিভ ব্রুসের আন্ডারে সেন্ট ম্যাক্সিমিন ওইভাবে কিছু করতেছিল না উইলসন থাকা অবস্থায়, কজ অ্যাটাকিং করতে খুব কম। এখন যেহেতু নিউক্যাসল অ্যাটাকিং ফুটবল খেলতেছে, ডেফিনেটলি ভালো কিছু আউটপুট আসার কথা। তো আমার 2টা প্লেয়ারের উপরই নজর আছে। যদি বাই চান্স কলাম উইলসন একটা ইয়েলো কার্ড খেয়ে যায় তাহলে তো সেন্ট ম্যাক্সিমিন ইজ দ্য অবভিয়াস চয়েস, কজ আমার 2 উইকের জন্য। বাট যারা আরেকটু লঙ্গার টার্ম চিন্তা করেন তাদের হয়তো আরো একটা উইক দেখলে ভালো হয়, যে হয়তো আর্সেনাল ম্যাচে যদি কোনো গোল নাও করে কেউই, তারপরেও টিমটা কেমন খেলতেছে, কে অ্যাটাকিং পজিশনে বেশি যাচ্ছে, এই সব কিছু মিলে হয়তো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। সো এই 2টা প্লেয়ার আমার ওয়াচ লিস্ট আছে, বাট ডেফিনেটলি 2জনকে নেওয়া পসিবল না, যেখানে একজনকে নিব। এবং যদি নেই ওইটা হয়তো বা আইভান টোনির পজিশনে হতে পারে। ওরা জাস্ট আমার ওয়াচ লিস্টে, ডাজন্ট মিন যে ওদের একজনকে আমি নিতেছি ম্যান্ডেটরি। দ্য নেক্সট প্লেয়ার ইজ ডেফিনেটলি মার্কাস আলোনসো ফ্রম চেলসি। যারা রিসেন্টলি টুইটার বা এই পেজগুলোতে চেক করতেছেন হয়তো বা দেখবেন যে ওয়ান অফ দ্য মোস্ট টকড প্লেয়ার ইজ মার্কাস আলোনসো। অলসো হি ইজ এ ডিফারেন্সিয়াল, এবং হয়তোবা নেক্সট ওকে নিয়ে আলো আলোচনা করা হবে। ওই মুহূর্তে আমার ওয়াচ লিস্ট থাকবে। ওয়াচ লিস্টে থাকার মেইন রিজনটা মানে ডিরেক্টলি ওকে টিমে নেওয়ার মতো একটা প্লেয়ার, মানে স্ট্রেইট অ্যাওয়ে ওকে আর দেখার কিছু নাই, জাস্ট ওয়াচ লিস্টে রাখার হচ্ছে গিয়ে যে এটা এই কারণে যে অ্যাকচুয়ালি ও কেমন খেলে। এখন ওর ডিফেন্সিভ পারফরমেন্স বরাবরই খুব যে ভালো তেমন তো না, বাট অ্যাটাকিংলি ও কিন্তু যথেষ্ট ভালো। যারা ওর খেলা আগে দেখছেন, কন্তের আন্ডারে দেখছেন, কিংবা এই সিজনের শুরুর দিকেও খেলছে, গোল অ্যাসিস্ট সবই করছে, শট নেয়। এ পর্যন্ত 6টা ম্যাচ খেলছে, 4টা ক্লিন শিট, একটা গোল, একটা অ্যাসিস্ট। তার মানে 6টা ম্যাচে 6টা রিটার্ন বলা যায়, 6.5 পয়েন্টস পার ম্যাচ। সো দিস ইজ pretty good stat. And with Ben Chilwell being out, Marcos Alonso is the nailed on starter in Chelsea left wing back position. আলোনসোর পজিশন বা স্টার্টিং নিয়ে যারা হালকা ডাউট করতেছিলেন, আই থিঙ্ক দিস ইজ পিওরলি ওভার থিঙ্কিং। কজ একটা টিমের ফার্স্ট লেফট ব্যাক ইনজুর্ড হলে সেকেন্ড লেফট ব্যাক যে ওই পজিশনটাই খেলবে এটা বলা বাহুল্য। ইনফ্যাক্ট চিলওয়েল ফিট থাকা অবস্থায়ও আলোনসো কিন্তু স্টার্ট করতেছিল উইক আফটার উইক আফটার উইক। সো এখন চিলওয়েল ইনজুর্ড হওয়ার পর তাহলে কেন হঠাৎ করে আলোনসোকে একদম স্কোয়াড থেকেই বের করে দিবে? মানে ও এত মানে বানের জলে ভেসে যায়নি। সো ও খেলবে, এটা এটা মোটামুটি শিওর। ওই সাউল, তারপর অন্য কেউ, ওই হাটসন ওডই, ওরা খেলার কথা না। অ্যাসপিলিকুয়েটা গতদিন মানে বেঞ্চ থেকে আসছে, এই কারণে অনেকে হয়তো ডাউট করতেছে যে আরে অ্যাসপিলি তো গতদিন ওর জায়গায় খেলছে, বাট এটাও হবে না। গতদিন ওরা ম্যাচ অলরেডি জিতেছিল, 3-0 আগায় ছিল, এই কারণে একটা ফ্যান্সি ট্রান্সফার যে আলোনসো অনেকদিন ধরে মানে ফিল্ডে ওইভাবে নামতেছে না, এই কারণে হয়তো অ্যাসপিলিকে নামাই দেওয়া হয়েছে ম্যাচের 20 মিনিটে। ইভেন আলোনসোর হয়তো বা ম্যাচের আগে যে ওয়ার্ম আপ প্রিপারেশন থাকার কথা ওইটাও হয়তো ছিল না, এই সব কারণে। বাট ওভারঅল আই থিঙ্ক মার্কোস আলোনসো ইজ দ্য নেইলড অন স্টার্টার, কোনো রোটেশন রিস্ক আমি দেখতেছি না। আর এই ক্রিসমাস পিরিয়ডে যখন প্রতি 2 দিন 3 দিন পর পর একটা করে ম্যাচ থাকবে, সেইখানে একটা নেইলড অন প্লেয়ার অনেক দরকার। যেমন রিস জেমস কিন্তু এখন পর্যন্ত অ্যাসপিলিকুয়েটার সাথে রোটেট হওয়ার চান্স আছে, এবং এখন আরো বেশি আছে, কারণ ক্রিসমাস পিরিয়ডে দেখবেন 2 দিন 3 দিন পর পর ম্যাচ। সো এই টাইমটা আমার মনে হয় যদি একটা শিওর স্টার্টার পাওয়া যায়, হি ইজ এ ডেফিনেটলি নেইলড অন প্লেয়ার। সো 5.6 প্রাইসে আমার মনে হয় দিস ইজ এ বার্গেইন। ওকে, এবার আমরা চলে যাবো হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনে। সবগুলো কোয়েশ্চেন আনসার করা হবে, যারা এমবিউমো, স্মিথ রোই, সন, এই সব পয়েন্ট সবগুলো পয়েন্টেই ডিসকাস করা হবে। তো আমি স্টার্ট করতেছি
ফার্স্ট পয়েন্ট দিয়ে চিলওয়েল রিপ্লেসমেন্ট। চিলওয়েল, ফার্স্ট অফ অল চিলওয়েলের ইনজুরির ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে বলি, যে চিলওয়েলের ইনজুরি নিয়ে অনেকের ডাউট ছিল যে চিলওয়েল আসলে কতদিনের জন্য আউট, বা ওকে আদৌ মানে শর্ট টার্ম ইনজুরি কিনা। তো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে চিলওয়েলের কোনো শর্ট টার্ম ইনজুরি না, চিলওয়েলের ইনজুরিটা হচ্ছে এসিএল ইনজুরি, উইচ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইনজুরি ইন ফুটবল। সো ডেফিনেটলি ও শর্ট টাইমে তো ফিরে আসতেছে না। আর এই মুহূর্তে 4-5 উইক 6 উইক, যেটা টুখেল বলছে যে 6 উইক পর হয়তো বা বলতে পারবে যে অ্যাকচুয়ালি ওর সার্জারি লাগবে কিনা। যদি সার্জারি লাগে তাহলে তো সিজন লং আউট হয়ে যাবে, তার মানে ডেফিনেটলি চিলওয়েল ইজ ইনজুর্ড অ্যান্ড হি শুড বি আউট। সো চিলওয়েলের ইনজুরি নিয়ে কোনো কনসার্ন নাই, ওকে ট্রান্সফার আউট করা ছাড়া আর কোনো অপশন নাই। এখন এই উইকে করবেন না পরের উইকে, এটা আপনার টিমের উপর ডিপেন্ড করতেছে যে আপনার কয়জন ফিট প্লেয়ার আছে, তারপর এইগুলোর উপর। এখন চিলওয়েল রিপ্লেসমেন্ট নিয়ে অলরেডি আমি যদি বলি, আলোনজো নিয়ে হালকা একটু বললাম যে আলোনজো অলরেডি ওর প্রপার রিপ্লেসমেন্ট, ওরই টিমের প্লেয়ার, লেফট ব্যাক, কম প্রাইস, অ্যাটাকিং সবকিছুর দিক দিয়ে ও বেস্ট। এরপরেও কেউ যদি একটু মানে দ্বিধায় থাকেন যে এই রোটেশন টোটেশন হবে কিনা, ইন দ্যাট কেস ইউ ক্যান গো ফর রুডিগার, বাট রুডিগার ইজ মোর এক্সপেন্সিভ দ্যান আলোনজো, বাট হি প্লেজ অ্যাজ আ সেন্টার ব্যাক। একদিন গোল দিছে, বাট ওর ক্যারিয়ারে দেখেন হেডারে কয়টা গোল আছে, খুব বেশি নাই। হ্যাঁ, চেলসির ডিফেন্ডাররা ভালো করছে, বাট আই স্টিল থিঙ্ক ফুল ব্যাকস আর বেটার দ্যান সেন্টার ব্যাকস, অ্যান্ড ইন দিস কেস আলোনজো ইজ চিপার দ্যান দ্য সেন্টার ব্যাক। সো আমি নো ওয়ে আমি আলোনজোকে রুডিগারের উপর রাখবো। আর আলোনজোর সাথে রেগুলারের কোনো কম্প্যারিজন আসতেছে না, only if you need budget, only if you need some budget to upgrade some other player, in that case you can think of Reguilon. But Spurs defense has been shit even under Conte, because আমি ওদের প্রিমিয়ার লিগ ম্যাচ দেখছি, ওদের ইউএফএ কনফারেন্স লিগ দেখছি, ওরা কনফারেন্স লিগে গতকালকে 2-1 গোলে হারছে, ম্যাচের 10 মিনিটের মধ্যে একটা গোল, আবার শেষ মিনিট একটা গোল। সো কোনোভাবেই টিমটা ভালো করতেছে না স্টিল। তারপরেও যদি প্রিমিয়ার লিগের কথা বলি, হয়তো একটা ডিফারেন্স সিনারিও আসতেই পারে। ইন দ্যাট কেস রেগুইলন ইজ নট এ লং টার্ম অপশন। গেম উইক 13, 14, 15 বার্নলি, ব্রেন্টফোর্ড, নরউইচ, ইভেন ধরলাম ব্রাইটন, মনে হয় না ব্রাইটনের এগেনস্টে আসবে। তার মানে 13-14 পরে দেখেন ব্রাইটন, লিস্টার, লিভারপুল, ইভেন ক্রিস্টাল প্যালেস, সাউথহ্যাম্পটন won't be easy to keep clean sheet. So আমার মনে হয় না যে ডিফেন্সিভ ওয়াইজ স্পার্স অতটা স্ট্রং যে রেগুইলনকে আপনি আলোনজো ওদের কাতারে আনবেন। আর অ্যাটাকিংলিও আলোনজো মানে রেগুইলন আপনারা দেখতেছেন গতদিন সে একটা গোল দিছে, বাট অ্যাকচুয়ালি যারা ম্যাচ দেখছেন দেখবেন যে গোলটা অ্যাকচুয়ালি ডায়ারের ফ্রি কিক শটটা বারে লাগছে, ও জাস্ট পাটা লাগাই দিছে। সো এটা নর্মাল ফ্রি কিক যদি গোল হইতো, ওপেন থেকে কোন ওইরকমও থ্রেট আসে নাই, কিছু ক্রস কিছু শট আসছে, বাট কোনোটাই কনভিন্সিং পজিশনের না। সো বাজেটের কোনো প্রবলেম না থাকলে রেগুইলন, রুডিগার এরা কোনো অপশনই না। I will prefer Alonso as the first choice. But যদি কারো আর্নল্ড, ক্যান্সেলো, রিস জেমস এই তিনজনের কেউ না থাকে, ওরা ফরজ, মানে ওরা এখন মাস্ট হ্যাভ। ওদের ছাড়া এফপিএল টিম বানানোই যাবে না। আমার টিমে ক্যান্সেলো নাই, এটার কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে আমি ওয়াইল্ড কার্ড খেলতেছি। সো আমি নিয়ে আসবো ওকে ওয়াইল্ড কার্ডে, এটা বলা বাহুল্য। সো বাকিদের যাদের এই তিনজনের একজনও নাই, মানে চিলওয়েলের জায়গায় নিয়ে আসেন। রিস জেমস কোন উইক খেলবে কোন উইক খেলবে না এটা কেউ জানে না। সো যখনই পারেন নিয়ে আসেন, এটাই। ওদের তিনজন ছাড়া আসলে ডিফেন্স এখন চিন্তা করা যায় না। নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে কিপ অর সেল ফোডেন, অ্যান্ড ইফ সেল দেন হু আর দ্য রিপ্লেসমেন্ট। তো ফোডেনের ব্যাপারে কিপ সেল বলার আগে যদি আগে ওর ইনজুরি নিউজটা বলি, যে দে আর ট্রেনিং ইন্ডিভিজুয়াল, দে আর ট্রেনিং মাচ বেটার। ফিল ফোডেন feel much better, not today because it's a day off. Hopefully they can be back soon to help us. So এটা হচ্ছে গিয়ে ফিল ফোডেনের লাস্ট আপডেট। আর এর আগের যে ইনজুরি নিউজটা ছিল সেখানে বলা হয়েছে যে ওরা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ট্রেনিং করছে, ফোডেন বেটার ফিল করতেছে। বাট দ্য প্রবলেম ইজ পেপ এটাও বলছে যে হি উইল নট টেক এনি রিস্ক ইন কেস অফ দিস টু প্লেয়ার্স। সো যদি ফোডেন পুরোপুরি ফিট না হয়, হি মাইট মিস দিস গেম উইক। বাট এখন এই একটা গেম উইক যদি ও ইনজুর্ড হয়, মানে ওর কোনো লং টার্ম ইনজুরি কিছু না, একটা জাস্ট নক, বাট হি ডাজন্ট ফিল গুড, হি ফিলস পেইন। বাট আফটার দিস ওয়েস্ট হ্যাম ম্যাচ হি উইল ফেস অ্যাস্টন ভিলা অ্যান্ড ওয়াটফোর্ড, দেন উলফস, লিডস, নিউক্যাসল। সো প্রবলেমটা হচ্ছে কি যে ফিল ফোডেনের এখনকার প্রাইস হচ্ছে গিয়ে 8.3,
যারা একটু আগে কিনছেন তারা হয়তো বা 7.8 7.9 এরকম কোনো প্রাইসে কিনছেন, যেমন আমি একটু আগে কিনছি। সো এখন প্রবলেম হচ্ছে আপনি এক উইক একটা প্লেয়ার খেলবে না দেখে যদি ওকে সেল করেন, তারপরে যার ফিক্সচার এত ভালো, যে ম্যান সিটির প্লেয়ার, যে অনেকটা নেইলড অন স্টার্টার, তাকে আপনি আবার কিভাবে ব্যাক আনবেন? এক উইকের জন্য আসলে এটা ওয়ার্থ ইট না। এখন লং টার্মে আপনি কোন রিপ্লেসমেন্ট পাবেন? হ্যাঁ, যদি দিয়েগো জোটার দিকে আপনি যেতে চান, আপনার বাকি মিড পুরোপুরি ফিটফাট থাকে, তাহলে আমি বলবো হ্যাঁ, ফোডেন টু জোটা ক্যান বি অ্যান অপশন। কজ এটা যেমন ট্রু যে ম্যান সিটির ফিক্সচার খুব ভালো, ফিল ফোডেন খুব ভালো, এটাও ট্রু যে ম্যান সিটির নেক্সট ম্যাচগুলোর মাঝে গ্যাপ কিন্তু খুব কম। যেমন 2 তারিখে ওরা খেলবে অ্যাস্টন ভিলার এগেনস্টে, আবার 4 তারিখে ওরা খেলবে হচ্ছে গিয়ে ওয়াটফোর্ডের এগেনস্টে। দুইটা ম্যাচের মাঝে 2 আওয়ার্স, সরি 2 days অ্যান্ড 20 আওয়ার্স এর মতো একটা গ্যাপ আছে। 2 দিন বা আড়াই দিন পর পর যদি একটা ম্যাচ হয়, সো ওইখানে কিন্তু রোটেশন হবেই। স্টার্ট করে বেঞ্চ হবে, বা মানে বেঞ্চ হবে অথবা স্টার্ট করে সাব হবে, এই ধরনের ঘটনা ঘটবে। বাট থিং ইজ যে ওই 4 ম্যাচের 3 ম্যাচও যদি ফোডেন খেলে, ওইটাও আমার মনে হয় এনাফ। সো আমার মনে হয় এক উইকের জন্য সেল করাটা আসলে খুব ওয়াইজ না, বাট লং টার্মের জন্য যদি হয় এবং ওই রিপ্লেসমেন্টটা যদি দিয়োগো জোটা হয়, আই থিঙ্ক ফ্রি ট্রান্সফারে, আই থিঙ্ক দ্যাটস ওকে। বাট হিট নিয়ে ফোডেনকে সেল করা আই থিঙ্ক একটু বেশি রাশ করা হয়ে যাবে, যেটার খুব বেশি দরকার নাই। এই যে মাউন্টের রিপ্লেসমেন্ট কে হতে পারে? মাউন্ট, ডেফিনেটলি ইউ শুড সেল মাউন্ট, অ্যান্ড জোটা কুড বি দ্য রিপ্লেসমেন্ট ফর মাউন্ট। The next point is other Man City assets. We have talked about Phil Foden, but there are other Man City assets যাদের কয়েকজন সেল করার কথা ভাবতেছেন, কয়েকজন আবার ট্রান্সফার ইন করার কথা ভাবতেছেন। সেলের কথা যদি বলি, রুবেন দিয়াসকে নিয়ে আসলে একটা ইস্যু দেখা দিছে, যে সে ইদানিং দেখা যাচ্ছে একটু একটু বেঞ্চ হচ্ছে। কারণ আগে রুবেন দিয়াস অনেকটা নেইলড অন ছিল যে প্রত্যেকটা ম্যাচে অ্যাটলিস্ট স্টার্ট করবে, বাট সে লাস্ট ম্যাচ স্টার্ট করে নাই, এর আগেও সে একটাই বেঞ্চ হয়েছে। তো এরপরে এই ক্রিসমাস পিরিয়ডে যে 2 দিন 3 দিন গ্যাপে গ্যাপে যে ম্যাচগুলা, এই ম্যাচগুলাতেও যে সে বেঞ্চ হবে না এটাও বলা যাচ্ছে না। তার মানে দেয়ার ইজ চান্স যে দিয়াস বেঞ্চ হবে। আর যদি বেঞ্চ নাও হয়, আই থিঙ্ক 6.2 মিলিয়ন অর 6 মিলিয়ন, এই প্রাইসটা হচ্ছে গিয়ে টু মাচ ফর এ সেন্টার ব্যাক ওয়েন ইউ হ্যাভ হিজ আদার টিমমেট ক্যান্সেলো হু ইজ মাচ অ্যাটাকিং। So I think if you have Diaz, you can sell him for any one of Trent, Cancelo, Reece James, or even Marcus Alonso. এবার যদি অ্যাটাকারের ব্যাপারে আসি, ফিল ফোডেন যাদের আছে আছে, এখন অনেকে চিন্তা করতেছে ফিল ফোডেন টু বার্নার্ডো সুইচ করার, বাট আই ডোন্ট সাপোর্ট দিস মুভ। ফার্স্ট রিজন হচ্ছে গিয়ে যে অন পেপার আপনি দেখতেছেন যে বার্নার্ডো লাস্ট 4-5 ম্যাচে 4টা গোল 1টা অ্যাসিস্ট করছে, বাট অ্যাকচুয়ালি যারা ম্যাচ দেখছেন তারা দেখবেন যে স্টিল ম্যাচে সবচাইতে ভালো পজিশনে বা এক্সপেক্টেড গোল, এক্সপেক্টেড অ্যাসিস্ট এই সব কিছুর দিক দিয়ে কিন্তু ফোডেন অনেক আগে আছে, যে ওপেন চান্স পাচ্ছে বা অনেক গোল স্কোরিং অপরচুনিটি পাইতেছে, ক্রস করতেছে, যেটা গোল হইতেই পারে এবং যে কোনো উইকে ওই আউটপুটগুলো অনেক বড় রূপ ধারণ করতে পারে। আই ডোন্ট থিঙ্ক বার্নার্ডো এখন পর্যন্ত ওইরকম একটা থ্রেট হিসেবে দেখা যাচ্ছে। হ্যাঁ, সে খুব ভালো খেলতেছে এবং সে প্রতি ম্যাচে একটা কিছু পেয়ে যাচ্ছে, বাট আই স্টিল থিঙ্ক যে ফোডেন টু বার্নার্ডো ইজ সাইডওয়েজ মুভ which might not be worth it, because Bernardo himself will be rotated in this Christmas period. And about Gundogan, I think Foden and Bernardo are much better than Gundogan, but Gundogan might be on penalties, which can be a extra point, extra facility for the owners. But I still think যে Gundogan is not the FPL material this season. If you don't have Bernardo, you can go for Bernardo now, but I think not in place of Foden. Game over for Havertz? Yeah, for sure, because first of all, চেলসির স্ট্রাইকাররা ব্যাক করে ফেলছে, বোথ লুকাকু এন্ড ওয়ের্নার আর ব্যাক, সো দেয়ার ইজ নো ওয়ে হাভার্টস ইজ গোনা স্টার্ট এনিমোর অ্যাজ এ স্ট্রাইকার। তার চেয়ে বড় কথা হচ্ছে হাকিম জিয়েক ইজ ইন ভেরি গুড ফর্ম, ক্রিশ্চিয়ান পুলিসিক ইজ ইন ফর্ম, মেসন মাউন্ট ইজ ফরএভার ইন ফর্ম। সো এত কিছুর মাঝে কাই হাভার্টস মানে স্ট্রাইক পজিশন তো বাদই দিলাম, মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড, উইং, কোনো পজিশনে আই ডোন্ট সি হিম গেটিং দ্য প্লেস এনিমোর। সো
there is no point keeping him. You have to sell him. The replacements are simple: Diego Jota, Bernardo Silva, uh, Gallagher. These are the replacements. Keep or sell Antonio? I think there are some questions about Antonio as well. Mm, yeah, অ্যান্টোনিওকে সেল করে টনি নেওয়া ঠিক হবে কিনা, ওর বেটার রিপ্লেসমেন্ট কে, শর্ট টার্ম আর লং টার্ম? আচ্ছা, ফরওয়ার্ডদের ব্যাপারে যদি একটু ডিসকাশনে আসি, আই থিঙ্ক আই ক্যান শেয়ার মাই স্ক্রিন। ওকে, আচ্ছা, এই সিজনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গিয়ে ফরওয়ার্ডরা, কারণ ফরওয়ার্ডরা এখন পর্যন্ত কোনো ফরওয়ার্ড কনসিস্টেন্টলি পয়েন্ট দিছে এমন হয় নাই, বা যারা দিছে তাদের ট্রান্সফার ইন করার পরে তারা আর পয়েন্ট দেয় নাই। অ্যান্টোনিও সিজনের শুরুতে দিছে, বাট লাস্ট অনেকগুলো ম্যাচেই তার ফর্ম ভালো না। লাস্ট 1 2 3 4 5 6 উইক এসে একটা উইকে জাস্ট রিটার্ন দিছে। তারপরে ভার্ডি শুরুর দিকে অনেকগুলো রিটার্ন দিছে, বাট লাস্ট 4টা উইক টানা ব্ল্যাঙ্ক দিছে। সেন্ট ম্যাক্সিমিন লাস্ট উইক পয়েন্ট দিছে, বাট এর মাঝে সবগুলো আবার ব্ল্যাঙ্ক। তো এই যে হাই স্কোরিং ফরওয়ার্ড, এরা আসলে কেউই ওইভাবে অতটা ভালো না। এখন অ্যান্টোনিওকে সেল করবেন কি করবেন না ওইটার পরে আসি। এখন আপনি হেমেনেসকে যদি নেন, হেমেনেসকে আপনি 2 উইকের জন্য পাবেন, নরউইচ বার্নলি, এরপর ওর ফিক্সচার খারাপ। সো আই ডোন্ট থিঙ্ক 2 উইকের জন্য ওকে নেওয়া উচিত। জেসুস ইজ নট অ্যান অপশন। পুক্কি লাস্ট 2 উইকে 2টা গোল দিছে, বাট উলফস আর নিউক্যাসলের পর আবার স্পার্স, ইউনাইটেড, ওয়েস্ট হ্যাম, আর্সেনাল, ইভেন ভিলা, দেন লিস্টার, এভারটন। সো ফিক্সার্স আর নট গুড ফর হিম। অলসো নরউইচ not much stronger. হ্যাঁ, আইভান টোনি ক্যান বি অ্যান অপশন, ডেফিনেটলি ক্যান বি অ্যান অপশন, বিকজ ও লাস্ট কয় ম্যাচে ব্ল্যাঙ্ক দিছে না কি করছে, ওইটার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে ব্রেন্টফোর্ড অ্যাজ এ টিম আর স্টিল গেটিং দ্য অ্যাটাকিং পজিশনস। লাস্ট 2 উইকে ব্রেন্টফোর্ডের 2টা গোল ডিসঅ্যালাউড হয়েছে, যে 2টার মধ্যেই এমবিউমো আর টনি দুজনের ইনভলভমেন্ট ছিল। এমবিউমো তো একটা মানে পুরাপুরি পানতি একটা প্লেয়ার। এই যে এমবিউমোর কথা বলতেছেন, যে এমবিউমো কিন্তু লাস্ট এই সিজনে হাইয়েস্ট যে বারে শট লাগেছে, টোটাল 7টা শট ওর বারে লাগছে। জাস্ট ইমাজিন, ওই 7টার মধ্যে যদি 2 3টাও গোল হইতো, তাহলে ওর রিটার্ন কতটা বাড়তে পারতো। লাস্ট 2 উইকেই ওর 2টা শট বারে লাগছে, 2টা গোল রুলড আউট হয়েছে অফসাইডের জন্য। তার মানে 2 গোল 2 অ্যাসিস্ট এরকম একটা ইস্যু হইতো এমবিউমোর। সো কুড হ্যাভ বিন আ লট, বাট ইট ওয়াজেন্ট। বাট স্টিল টনির ব্যাপারটা যদি বলি, এভারটন I think good fixture. Spurs not the best defense. He has chance to score, but then Leeds, Watford, Southampton, Brighton. So আমার মনে হয় গেম উইক 19 পর্যন্ত হি ইজ গুড টু গো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই ক্রিসমাস পিরিয়ডে হি ইজ নেইলড অন স্টার্টার ইন এভরি ম্যাচ টু প্লে অলমোস্ট 90 মিনিটস অ্যান্ড হি ইজ অন পেনাল্টি, সো হি ক্যান বি দ্য ওয়ান। বাট প্রবলেম হচ্ছে গিয়ে যে ও নিজেও কনসিস্টেন্টলি অত পয়েন্ট দিতেছে না। অ্যান্টোনিও ইউরোপা লিগে রেগুলারলি সে বেঞ্চ হচ্ছে, মানে রেস্ট পাচ্ছে, তার মানে প্রিমিয়ার লিগে ফুললি ফোকাস। এখন ফিক্সচার যদি বলি, 2টা ফিক্সচার ওর টাফ, বাকি সব ইজি এবং অনেক ইজি। মানে এরপরে আমার মনে হয় যে ও আবার মানে গোল অ্যাসিস্ট সব স্টার্ট করবে, কারণ এর মাঝের যে ফিক্সচার গুলো গেছে ও অনেক ভালো খেলছে। অ্যাস্টন ভিলার সাথে যে 4টা গোল আমরা দেখতেছি, ও 2 পয়েন্ট রিটার্ন করছে, বাট ওইখানে ওর 2টা অ্যাসিস্ট থাকতে পারতো। 100% keep Jimenez. মানে he is performing excellent. He has Norwich and Burnley in next 2 fixture. Why would you even think to sell him? People are thinking to get him and you are thinking to sell him. এখন প্রবলেমটা হচ্ছে কি যে অ্যান্টোনিও এই ম্যাচে রিটার্ন দেয় নাই। ইভেন লিভারপুল ম্যাচেও মানে ও অ্যাকচুয়ালি প্লে মেকার টাইপের রোলটা প্লে করছে, বাট এটা প্রত্যেক ম্যাচে হবে না। ও আস্তে আস্তে আবার স্কোরিং এর দিকে চলে যাবে। ও পেনাল্টিতেও হয়তো বা আছে। সো আমার মনে হয় কি যে এই 2টা ম্যাচের জন্য এত বড় লং ফিক্সচার, ভালো ফিক্সচার অ্যাভয়েড করা উচিত না। কারণ এখন সেল করে আবার যদি 2 উইক পর 3 উইক পর আনাই লাগে, আই থিঙ্ক প্রাইস ওয়েস্ট হবে, 2টা ট্রান্সফার ওয়েস্ট হবে। আর তার চেয়ে বড় কথা, এই ফিক্সচারগুলো যে একদম মানে ইনভিনসিবল এমন তো না। ম্যান সিটির এগেইনস্ট লাস্ট সিজনে 2বার সে খেলছে অ্যান্টনি, এবং 2 ম্যাচে 2টা গোলই করছে, 2 ম্যাচেই গোল করছে। তার মানে he can score against Manchester City, and this time West Ham team is even stronger in better position. So I think if you can keep Antonio, it's better to keep him, because I think you will need him after game week 15. So
if it's possible, if you have free transfer to go for someone else, you can go for someone else, but I'm not sure that forward will be nailed on or return points consistently. So I think 3 উইক পর যদি অ্যান্টোনিওকে আনতে হয় এখন থেকেই রেখে দেন। সো দ্যাটস ইট, মানে ফ্রি ট্রান্সফার থাকলে করতেই পারেন, বাট কোনো রাশ করার দরকার নাই। The next thing is what to do with Tony and Mbumo. I think there are a lot of questions regarding Tony and Mbumo. Mbumo, Mbumo, Mbumo to Smith Rowe, Mbumo to Smith Rowe. Acha, let's talk about this. Okay. Acha, একটা question I think I've missed. What should I do regarding Mope? Uh, you have to sell him, simple, because he's the lone striker of a team and still he is not starting. Trossard is starting as a striker, so he has definitely lost his place as a striker in this team, so you have to sell him. Okay, the Tony and Mbumo question. I think if you have Mbumo, you have to sell Mbumo because there are lots of options in that price range. In 6 million or in that price range, you can get Gallagher, who is the best replacement for Mbumo, who has great fixtures, great form, great team, and স্মিথ রোই এই উইকের জন্য হয়তো বা মোটামুটি ভালো নিউক্যাসল হোম ফিক্সচার, বাট এরপরের ফিক্সচারগুলো আমার মনে হয় খুব বেশি অ্যাপিলিং না। এরপরে দেখেন নিউক্যাসলের পরে ইউনাইটেড, এভারটন নট বেস্ট বাট নট দ্যাট ব্যাড, সাউথহ্যাম্পটন ইজ অলসো ওকে, ওয়েস্ট হ্যাম, লিডস, নরউইচ, ওকে fine, fixtures can be said that fine. If you want to go for Smith Rowe, you can go for Smith Rowe because he plays more in forward role than Gallagher, but I still think Gallagher's stats, underlying stats, are better than Smith Rowe. But you can go for any one of them. So I will suggest to keep Tony as his the main striker. He's nailed to start every match in Christmas period. He's on penalties, but I will say you can sell Mbumo because there are lots of good options, and also he might get rested in some matches. But I think Tony is still good to go. Wilson or ASM, I think I have discussed this in the watch list. We have to watch both for one more week, but I still prefer Wilson. But the only question is if he gets another YOLO in this match against Arsenal. So, এক উইক দেখা লাগবে, আর এই উইক আই থিঙ্ক আর্সেনাল এগেইনস্ট নতুন করে নেওয়ার দরকার নেই, এক উইক দেখার পরে আমরা বুঝে যাবো। বাট স্টিল উইলসনকে নিয়ে গেলে তো এটা ডেফিনেটলি ভালো, কজ ওই স্ট্রাইকার, ওই গোল স্কোরার, ও পেনাল্টি টেকার, নেইলড, সো ওইটাই বেটার। বাট যদি দেখা যায় যে ইয়েলো কার্ড ওই চারটাতে ঝুলে আছে, কেউ রিস্ক না নিতে চান, দেন ইউ ক্যান গো ফর সেন্ট ম্যাক্সিমিন অ্যাজ ওয়েল। লাস্ট গেম উইক অফ ফার্স্ট ওয়াইল্ড কার্ড, আই থিঙ্ক গেম উইক 20, লেট মি চেক জানুয়ারির টাইমটা, মানে জানুয়ারির আগে, হ্যাঁ, ইয়াস, গেম উইক 19 এর পরও আপনি ইউজ করতে পারবেন। ওয়েবসাইটে যে ডেটটা ছিল 28 ডিসেম্বর, সো গেম উইক 20 পর্যন্ত হয়তো বা ইউজ করতে পারবেন, গেম উইক 20 পর্যন্ত, সরি। I think this is a very interesting question, James or Alonso. First of all, James is very good player, ওর আসলে এখন কোনো কম্পিটিটর ভাবে নাই, বাট ইউ ক্যান থিঙ্ক, কজ জেমস অনেক পয়েন্ট দিছে মানলাম, বাট জেমসকে এখন যদি আপনি নতুন করে টিমে নিতে যান, 6.2 মিলিয়ন প্রাইস, যে অ্যাসপিলিকুয়েটার সাথে হয়তো বা একটু রোটেট হবে। অন্যদিকে আলোনজো, যে এখন হয়তো বা ফ্রি কিকও নিবে, যে সেম পজিশনেই খেলে, অ্যাটাকার, চেলসিরি ডিফেন্ডার, 5.6 প্রাইস, চিপার অ্যান্ড ডিফারেন্সিয়াল। সো এখন আপনি নতুন করে জেমস নেওয়াটা বাজেট বেশি লাগবে। আপনি যদি একটু সাহসিকতার পরিচয় দেখাইতে চান, ইউ ক্যান গো ফর আলোনজো। আই ডোন্ট মাইন্ড দ্যাট at all, because he's just as good as James in the position. Yeah, James is having a terrible form, but I think ক্রিসমাস পিরিয়ডে হালকা একটু রোটেশন আসতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে জেমসকে ওন না করাটা অনেক অনেক বড় রিস্ক, আর ওর প্রাইসটা হচ্ছে গিয়ে মানে ওই বাংলাদেশের কাঁচা বাজারের জিনিসের মতো দাম বাড়তেছে, যায় বাড়তেছে, কমার কোনো ইয়ে দেখতেছি না। সো 5.6 থেকে 6.2-তে চলে আসছে 2 উইকে, প্রত্যেক উইকে 2বার করে বাড়তেছে। সো পরবর্তীতে যদি দেখেন জেমস এমনই ভালো করে যাচ্ছে, পরে কিন্তু ওকে টিমে নেওয়াটা অনেক কষ্ট হবে। সো এই রিস্কটা নিতে চাইলে নিতে পারেন, একদম খারাপ হবে বলবো না, পয়েন্টের ডিফারেন্স হয়তো খুব বেশি হওয়ার কথা না, এটাই। বাট
আলোনজোর স্টার্টিংটা 100% তো বলতে পারছি না, বাট 90%, সো ওই 10% রিস্ক থেকে যায়। ইজ ওয়াটফোর্ড অ্যাটাকার গুড ফর লং টার্ম? আই উইল কাম টু দ্যাট। Tomiyasu or Alonso in starting 11? If you have Alonso, you have to start Alonso. Then why do you have Alonso if you don't start him? He's a Chelsea fullback. But also you can play Tomiyasu in someone else's place. What should be my priority transfer? Jota or Gallagher? Definitely Jota. মানে একজন হচ্ছে, ফার্স্ট অফ অল আমি বলি যে প্রিমিয়ার লিগের এই সিজনের স্ট্যাটস যদি দেখেন যে অ্যাটাকিংলি কোন টিম সবচেয়ে ভালো করছে, লিভারপুল যদি হয় এই জায়গায়, সেকেন্ড যে বেস্ট তারা হচ্ছে এই জায়গায়, তার মানে সবচাইতে ভালো হচ্ছে গিয়ে লিভারপুল, মানে এই সিজনে সবচাইতে ভালো অ্যাটাকিংলি, মানে চান্স ক্রিয়েশন, শর্টস অন টার্গেট, বিগ চান্স, স্মল চান্স সব মিলাই লিভারপুল অ্যাটাকিংলি এই সিজনের বেস্ট টিম, বেটার দ্যান ম্যান সিটি, বেটার দ্যান চেলসি। এবং ওই বেস্ট টিমের স্ট্রাইকার হচ্ছে জোটা। আর অন্যদিকে ক্রিস্টাল প্যালেস ইজ মিড টেবিল টিম, অ্যান্ড ওই টিমের সেন্ট্রাল মিডফিল্ডার হচ্ছে গিয়ে গ্যালাগার। সো বেস্ট টিমের স্ট্রাইকার ভার্সেস একটা মিড রেঞ্জ টিমের মিডফিল্ডার, আই থিঙ্ক দেয়ার ইজ নো ইকুয়েশন অর কম্পারিজন ইভেন বিটুইন দেম, অল দ্য ওয়ে জোটা। Alonso, if I play 4-4-2 or ESR, if I play 3-5-2, which one will be better to buy? ও আচ্ছা, মানে আপনি কোনো একজনকে কিনবেন। I will suggest Alonso. I will suggest Alonso because দুইজনের প্রাইস অলমোস্ট সিমিলার। আই থিঙ্ক ESR এর প্রাইস একটু আলোনসোর চেয়ে মনে হয় একটু বেশি, 5.8 এর দিকে হয়তো চলে গেছে, হ্যাঁ 5.9। বাট স্মিথ রোয়ের চেয়ে তো আলোনসো ডেফিনেটলি 5-6 উইকে বেশি পয়েন্ট দিবে, বা 7-8 উইকে বেশি পয়েন্ট দিবে। মানে এখন তো ডিফেন্ডারদের চেয়ে বেশি পয়েন্ট কেউই দিতেছে না, সালা বাদে। ইভেন সালার চেয়ে বেশি পয়েন্ট দিতেছে ডিফেন্ডাররা। সো আই থিঙ্ক আলোনসো ইট ইজ। সো উইলসন এসএমএনটা অলমোস্ট ক্লিয়ার। যদি উইলসন এই উইক একটা ইয়েলো কার্ড খেয়ে ফেলে, তার মানে সে এক উইক তো ব্যান থাকবে, সো ইউ হ্যাভ টু গো ফর এসএম। আদারওয়াইজ ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য রিস্ক যে আপনি নিলেন, ইয়েলো কার্ড খাইলে এক ম্যাচ ব্যান গেল, কিছু করার নাই। সো ইউ হ্যাভ টু ওয়েট ওয়ান মোর উইক। এইবার সে ক্রিসমাস পিরিয়ড অ্যান্ড রোটেশন, যে এই প্রত্যেকটা প্লেয়ার এইবার ক্রিসমাস পিরিয়ডে রোটেশনে পড়তে পারে। যে কোনো প্লেয়ার, হয়তো বা লিভারপুলের সালা বাদে বাকি সব প্লেয়ার রোটেশনে পড়বে, গোলকিপাররাও পড়তে পারে, কারণ প্রত্যেক 2-3 দিনের মাঝে একটা করে ম্যাচ, এক মাসে 7-8টা করে গেম উইক। Alonso most likely to play. I don't see any reason why he would not play. I think 90 to 95% chance that Alonso will play. If he doesn't play, I think দিস ইজ দ্য এন্ড অফ হিজ ক্যারিয়ার। মানে একটা টিমের সেকেন্ড চয়েস লেফট ব্যাক হয়েও যদি মানে লেফট ব্যাক ইনজুর হওয়ার পর চান্স না পায়, দেন আই থিঙ্ক দ্যাটস দ্য এন্ড অফ হিজ ক্যারিয়ার। ওকে, রোটেশনের ব্যাপারটা এইভাবে মাথায় রাখতে হবে যে আপনার যদি একই সাথে ক্যান্সেলো, রিস জেমস, ফিল ফোডেন এইসব প্লেয়ারগুলো থাকে, ইন দ্যাট কেস এমন হইতেই পারে যে একটা উইকে আপনার সবগুলো প্লেয়ার বেঞ্চ হলো। যেমন ক্যান্সেলো প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচ খেলছে, দেন ইউসিএল 90 মিনিটস খেলছে। দেয়ার ইজ I think a big chance that Cancelo might get some rest in this week or maybe in the next week, because এই উইকের পরের উইকের খেলাটা কিন্তু 3 দিনের মধ্যে। সো ও 9 দিনের মাঝে 3টা ম্যাচ খেলার মতো কেপেবল, কারণ পেপ গার্ডিওলার আগেও বলছে যে ও রিকভার খুব ফাস্ট করতে পারে এবং খেলতে পারে, হি ইজ ফিজিক্যালি স্ট্রং। বাট একটা ম্যাচ রোটেশন হয়ে যেতে পারে, লাস্ট সিজন তো অনেক রোটেশন হয়েছে, এই সিজন একটা ম্যাচ হতেই পারে। সো আই থিঙ্ক এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে যে এনাফ বেঞ্চ ব্যাকআপ আছে কিনা। অনেকেরই যেমন ওই 4-4-2 খেললে থার্ড স্ট্রাইকারটা হচ্ছে একদম নন প্লেইং, আই থিঙ্ক ওইরকম নন প্লেইং প্লেয়ারগুলো থাকে একদমই রিস্ক। অ্যাটলিস্ট প্লেয়ারগুলো যাতে 2 দেয়, মানে কোনোভাবে আসে যে 2-1 এরকম করেও যদি দেয় তাও চলে। কারণ একটা প্লেয়ার খেললো না, 2টা প্লেয়ার খেললো না, 3টা প্লেয়ার খেললো না, তখন আপনি কি করবেন? মানে 7-8টা প্লেয়ার দিয়ে তো গেম উইক চলে না, তো অনেক পিছিয়ে যাবেন। ইন দ্যাট কেস অ্যাটলিস্ট ওই 6 পয়েন্ট অনেকটা কাজে দিবে। সো বেঞ্চ প্লেয়ারগুলোর দিকে একটু ফোকাস করতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে প্যানিক করা যাবে না, সবারই রোটেশন প্লেয়ার আসবে, সবারই রোটেট হবে, অনেক প্লেয়ার বেঞ্চ হবে। সো এক উইক বেঞ্চ হলে ওই প্লেয়ার সেল করার জন্য রাশ করা যাবে না, এক উইক বেঞ্চ হওয়া মানে নেক্সট উইকে খেলা। সো you have nothing to do in this case, so you just have to have a good bench. The next thing is big fixture swing in game week 16. এইবার আসি যে ইজ ওয়াটফোর্ড অ্যাটাকার
mm, good for long term? I think yes, but not now. They have their fixture. Uh, First of all, Ismail Assar is injured and unknown return date. Okay, so ওয়াটফোর্ডের যদি আমি একটু ফিক্সচারে যাই, যে ওদের অ্যাটাকারগুলো চিপ, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা ব্যাপার। যেমন এমানুয়েল ডেনিস 5.3, বাট প্রাইস 5.3, 4টা গোল 5টা অ্যাসিস্ট, ফরওয়ার্ডদের মধ্যে মনে হয় থার্ড অর ফোর্থ হাইয়েস্ট। সো হি ইজ ভেরি গুড। অ্যান্ড গেম উইক 16 থেকে যে ফিক্সচার সুইংটার কথা বলতেছি, দেখেন কত চিপ একটা প্লেয়ার, বাট এখন আমরা নিতে পারছি না, ফিক্সচার টাফ, কিন্তু গেম উইক 16 থেকে কিন্তু নেওয়া যাবে। সো এই প্লেয়ারগুলোকে ওয়াচ লিস্টে রাখতে হবে, টিমে আনার জন্য প্ল্যান করতে হবে। হুট করে তো করা যাবে না, আগে থেকেই প্ল্যান করতে হবে যে 4.5 এর স্ট্রাইকারটাকে যদি আপগ্রেড করে 5.3-তে নেওয়া যায়, তাহলে হয়তো বা ক্রিসমাস পিরিয়ডটাও একটা ইজিলি ব্যাকআপ দিতে পারবেন, যে উইক ইন উইক আউট কোনো প্লেয়ার খেলাইতে পারবেন। তো আই থিঙ্ক হ্যাঁ, এই 3 উইক দেখেন, দেন আপনি বুঝতে পারবেন যে ওয়াটফোর্ড অ্যাকচুয়ালি কেমন করতেছে। অ্যান্ড ওদের প্রাইসে আমার মনে হয় নেওয়াই যায়, কজ অতটাও প্রাইস না যে এত চিন্তা করা লাগবে নেওয়ার জন্য। সো আই থিঙ্ক দে আর ভেরি গুড টু গো। রোনালদো মাস্ট হ্যাভ ফ্রম গেম উইক 15? Mm, must have not yet, but he is definitely in my watch list, and you have to watch him as well. From game week 15 and onwards, his fixtures are very, very, very good. But as new manager, and আমার এই নিউ ম্যানেজারটাকে দিয়ে একদমই ভরসা না, ইন দ্যাট কেস যে ওর ম্যানেজিং ট্যাকটিক্স দেন, ও টপ ক্লাস ম্যানেজার, বাট এটাই হচ্ছে প্রবলেম, যে টপ ক্লাস ম্যানেজার অ্যান্ড হাই প্রেসিং ম্যানেজার। ও ইগো অনেক বেশি, সেলফ কনফিডেন্স অনেক বেশি। ও রোনালদো মেসি কে দেখবে না, যদি ওর টিমের সাথে না যায় বেঞ্চ করে দিবে। সো 3-4 উইক ডেফিনেটলি দেখতে হবে যে অ্যাকচুয়ালি ও রোনালদোকে কি ইউসিএল এ খেলায়, প্রিমিয়ার লিগে বেঞ্চ করতেছে বা রেস্ট দিতেছে কিনা, বা রেগুলারলি খেলতেছে কিনা, এনাফ টাইম পাচ্ছে কিনা। যদি হয় দেন হি ইজ এ ভেরি ভেরি গুড পিক অ্যান্ড অলমোস্ট মাস্ট হ্যাভ, অ্যান্ড মেবি এ ক্যাপ্টেন্সি অপশন অ্যাজ ওয়েল। অলসো আমার মনে হয় পেনাল্টিতেও একটা চেঞ্জ আসতে পারে। সো এক দুইটা ম্যাচ দেখি, আর তারপরে আমরা বুঝেই যাবো যে ও মাস্ট হ্যাভ কিনা। কারণ আর্সেনাল বা ইভেন 15, আই থিঙ্ক আর্সেনাল প্যালেস দুইটা ম্যাচই আমরা দেখতে পারবো। দেন 16 থেকে আমরা ডিসাইড করতে পারবো যে মাস্ট হ্যাভ কিনা বা নিতেই হবে কিনা। সো আই থিঙ্ক হি শুড বি ইন এভরিওয়ানস ওয়াচ লিস্ট। ডাবল গেম উইক হয়তো বা মোস্ট প্রবাবলি গেম 26 ওই দিকে, না গেম উইক 20 পরে ফার্স্ট ডাবল গেম উইক পাবেন, যেটা হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য প্রথম একটা ডাবল গেম উইক পাবেন। ওইটা হয়তো চেলসির ডাবল গেম উইক হবে। দেন গেম উইক 28 বা 33 ওই টাইমে পাবেন হচ্ছে গিয়ে বাকি ডাবল গেম উইক গুলো। সো 20 বা 25 এর আগে পাওয়ার কথা না। অ্যান্টোনিও রিপ্লেসমেন্ট, আই থিঙ্ক দেয়ার আর নো প্রপার রিপ্লেসমেন্ট। ডেনিস তো এখন নাই, ডেনিসের 3 উইক ফিক্সচার খারাপ, অ্যান্টোনিওরও 3 উইক ফিক্সচার খারাপ। সো 3 উইক যদি রাখতেই পারেন দেন অ্যান্টোনিও রাখেন। আর বেনটাকে এখন পর্যন্ত আমার মনে হয় না যে বেনটাকে ইজ লাইক এনি মাস্ট হ্যাভ প্লেয়ার, কজ হ্যাঁ ও ভালো ছিল, ভালো খেলছে, বাট ভিলা, লিডস ইউনাইটেড, এভারটন, যত যাই হোক, ইটস স্টিল বেনটেকে। ওদের আরো স্ট্রাইকার আছে, মানে বেনটেকে আছে, এডওয়ার্ড আছে, ক্রিসমাসে হালকা রোটেশন আসতেই পারে। বাট হ্যাঁ, বেনটেকে মাইট বি গুড, বাট আই ডোন্ট থিঙ্ক হি ইজ কেপেবল টু রিপ্লেস অ্যান্টোনিও। আই থিঙ্ক ইউ শুড কিপ অ্যান্টোনিও। মেবি মানে সিটি ম্যাচটায় যদি বেঞ্চ করতেও চান, অন্য কোনো প্লেয়ার যদি খেলায়, উইক ইন উইক আউট করা যায়, ডিফেন্ডার খেলায়, ডাফি, লিভারমেন্টো, এই টাইপ কেউ। আলোনজোর যেটা, হু শুড বি দ্য প্রায়োরিটি ট্রান্সফার? দিস ইজ এ টাফ কল, কজ আলোনজো চেলসির ডিফেন্ডার, উইং ব্যাক, জটা লিভারপুলের স্ট্রাইকার। আই থিঙ্ক এটা ডিপেন্ড করবে আপনার টিম স্ট্রাকচারের উপর, আপনি কার জায়গায় আলোনজো নেবেন, কার জায়গায় জোটা নেবেন, এটার উপর। ওভারঅল যদি বলি, আই উইল স্টিল গো ফর আলোনজো, কজ জোটা 7.5 আর 7.6 এ যেই পয়েন্ট দিবে, আমার মনে হয় আলোনজো 5.6 অলমোস্ট সিমিলার বা বেশি পয়েন্টও দিতে পারে। সো আই উইল গো ফর আলোনজো। আর এই মুহূর্তে এফপিএল এ আসলে ডিফেন্ডাররাই বেশি পয়েন্ট দিতেছে। ভ্যান্ডেভিক, দেয়ার ইজ নাথিং টু টক অ্যাবাউট ভ্যান্ডেভিক। দেয়ার ইজ স্টিল ব্রুনো ফার্নান্দেজ, জেসে লিঙ্গার্ড ইন দিস টিম, in this Manchester United. So there is no point of talking about them. Uh, ইয়েলো কার্ড অ্যান্ড সাসপেনশন, সো অলরেডি এটার ব্যাপারে একটু কথা বলা হয়েছে। তারপরেও বলি আবার যে 5টা ইয়েলো কার্ড যারা খাবে তারা এক ম্যাচ ব্যান হবে। গেম উইক 19 পর্যন্ত এটা কাউন্ট হবে, তারপর আবার নতুন করে কাউন্ট স্টার্ট হবে। সো এই মুহূর্তে কারা কারা 4টা ইয়েলো কার্ডে আছে ওইটা একটু চেক করি, কমন প্লেয়ারদের মধ্যে কারা আছে। সো সাইডে যদি দেখেন যে তারকোস্কি অলরেডি এক ম্যাচ ব্যান হয়ে গেছে 5টা ইয়েলো কার্ড খাওয়ার কারণে। টাইরন মিংস যদিও খুব বেশি ওন্ড বা হাইপড প্লেয়ার না, সো
বাট ডাফি অনেকেরই বেঞ্চ প্লেয়ার হচ্ছে ডাফি, জাস্ট কিপ ইন মাইন্ড যে এই উইকে যদি ও একটা ইয়েলো খায় বা নেক্সট উইকে একটা ইয়েলো খায় ও কিন্তু একটা ম্যাচ ব্যান হবে। সো অনেকেরই বেঞ্চ প্লেয়ারই আছে ডাফি। সো ওইটাও যদি এক ম্যাচের জন্য ব্যান হয়ে যায় তাহলে কিন্তু একটা বিপদ। সো এগুলা মাথায় রাখতে হবে, নতুন প্লেয়ার নেওয়ার সময় দেখতে হবে ওরা ইয়েলো কার্ড খাইছে কিনা। যেমন লুক শ, অনেকেই হয়তো বা ইউনাইটেডের ভালো ফিকচার ওকে নিয়ে নেওয়ার চেষ্টা করবে ও ফিট হইলে নিউ ম্যানেজারের আন্ডারে, দেখা যাক কেমন করে। বাট ইয়েলো কার্ডটা মাথায় রাখার মতো একটা ব্যাপার। মিডফিল্ডে কমন প্লেয়ারদের মধ্যে খুব বেশি রিস্কি কেউ নাই। ফরওয়ার্ডে রিচার্লিসন অলরেডি ব্যান হয়েছে। ডেনিস, এই যে ডেনিস যারা নিচ্ছে প্রচুর ইয়েলো কার্ড খায় সে। তো সে আবার 4টা খেলে আবার 2 ম্যাচ মনে হয় ব্যান হবে এরপরে। উইলসন তো অলরেডি বললাম, রিচার্লিসন অলরেডি ব্যান হয়ে গেছে। আর ফরওয়ার্ডদের মধ্যে রিস্কি ওইরকম কেউ হয়তো বা নাই। ওকে, সো এইটাই। অ্যান্টোনিওর 2টা, রোনালদোর 2টা, বেনটেকে 3টা। সো উইলসনই বলতে গেলে একমাত্র রিস্কি ইয়েলো কার্ড প্লেয়ার। দ্য নেক্সট থিং ইজ ডিফারেন্সিয়াল। আই থিঙ্ক ডিফারেন্সিয়ালের জন্য নেক্সট ইয়েতে যাইতে হবে। First differential. Can Conte do something special which Son can do as no no no, দুইজনের প্লেইং স্টাইল পুরোপুরি ডিফারেন্ট। মানে কন্তে ওই রকম বাস পার করে ফুল অন কাউন্টারে 2টা প্লেয়ারের উপর ডিপেন্ডেন্ট খেলা খেলে না, যেটা মরিনো খেলতো। মরিনোর তো জাস্ট একটা গোলকিপার, 8টা হচ্ছে গিয়ে ডিফেন্ডার, আর বাকি 2জন অ্যাটাকার। একজন মিডফিল্ড থেকে বল আসমানে মারবে, আরেকজন বল নিয়ে দৌড় দিবে। সো কন্তে ওই খেলা খেলে না, কন্তে পুরো ফিল্ড নিয়ে খেলে, উইং থেকে খেলে, ক্রস করে। তো ওই দিক দিয়ে কোনোভাবেই ওইটা মরিনহোর মতো অত ডিস্ট্রাকটিভ হবে না। বাট মোটামুটি একটা লেভেলে তো ভালো হবেই, ফিক্সচার ওয়াইজ মোটামুটি একটা লেভেল হবে। বাট মরিনহোর মতো অত অ্যাটাকিং রিটার্ন বা সন থেকে অত কিছু হয়তো পাবো না, কেইনের থেকে হালকা কিছু পাইলেও। So first differential is Colum Wilson. Differential players are those who has very less ownership, which helps you to gain some rank in quick time. So in general, we say that less than 10% is the differential mark. So Callum Wilson has only 3.2% ownership, and the next fixtures are very good in game week 14 and 15. 4 goals in eight matches, 4.1 points per match. He's on penalties, but the only risk is he's on 4 yellow card. This is the midfielder. I did not put Bernardo Silva in the list because I think he is in rotation risk. He is not the nailed on player. But Leonardo Trossard, ব্রাইটনের এই প্লেয়ারটা আমার মনে হয়েছে যে লাস্ট কয়েক উইকে যথেষ্ট ভালো ছিল পজিশন ওয়াইজ। অ্যান্ড অলসো লাস্ট ম্যাচগুলো সে সেন্টার ফরওয়ার্ডে না খেলেও সে সেকেন্ড স্ট্রাইকার বা ক্যাম্প পজিশনটা খেলে। লিডস, ওয়েস্ট হ্যাম, সাউথহ্যাম্পটন ইজ good 3 fixtures for next 3 game weeks. He's on penalties. He plays as a forward. He is listed as a midfielder. So I think he's very good differential. মানে কেউ যদি এই মুহূর্তে স্মিথ, রোই, গালাগার এই টাইপের প্লেয়ারে না যায়, একটা ডিফারেন্সিয়াল প্লেয়ার যেতে চান বাজেট মিডফিল্ডার হিসেবে, আই থিঙ্ক ট্রসার্ড ইজ এ গুড ওয়ান। অ্যাকচুয়ালি আমি আরো 1-2 উইক আগেই ওকে সাজেস্ট করছি, অ্যান্ড ও 2 ম্যাচে 2টা গোল করছে। লাস্ট ম্যাচ ব্ল্যাঙ্ক ছিল, বাট হি ইজ গুড আই থিঙ্ক। আর ব্রাইটন ভালোই খেলতেছে, লিডসের সাথে ম্যাচ গোল স্কোর করার কথা, সাউদাম্পটন, ওয়েস্ট হ্যাম এগুলোর সাথে গোল স্কোর করা পসিবল। আই থিঙ্ক 3 ম্যাচে 1-2টা রিটার্ন তো চলে আসবে। The next one is Marcos Alonso with 7.8% ownership. I already talked about him. So if you want to get Alonso, he is differential till now. But I think একটা ম্যাচ স্টার্ট করার পর বা কোনো একটা রিটার্ন দেওয়ার পর ওর ওনারশিপটা আর 7.8-এ থাকবে না, ওটা 17-এ চলে যেতে পারে। সো if you want to grab some early points, you can go for Alonso as well. The next topic is captaincy, and without any discussion, you can captain Mo Salah, 18 goals and 8 assists, which is insane this season. But past 5 ম্যাচে যদি দেখি, সাউথহ্যাম্পটনের সাথে যেহেতু অপোনেন্ট, সাউথহ্যাম্পটনের সাথে লাস্ট 5 ম্যাচে 3টা গোল, 1টা অ্যাসিস্ট। নট সো গ্রেট বাট নট দ্য ওয়ার্স্ট। এই সিজনে 6টা ডাবল ডিজিট, লাস্ট 3 ম্যাচে কোনো ডাবল ডিজিট আসে নাই। সো ইউ ক্যান এক্সপেক্ট বোথ ওয়েজ, যে অনেকগুলো দিন অনেক উইকে সে ব্ল্যাঙ্ক দেয় না, এই উইকে একটা ব্ল্যাঙ্ক দিতে পারে। আবার এটাও চিন্তা করেন অনেকদিন সে ডাবল ডিজিট দেয় না, এই উইকে একটা ডাবল ডিজিটও দিতে পারে। আই ডোন্ট নো উইচ ওয়ে ইট উইল গো, বাট দ্য সেফেস্ট ক্যাপ্টেন্সি অপশন ইন FPL ইজ মো সালা রাইট নাও। সো টপ 10 কে তো 99% বা ইভেন 100% ক্যাপ্টেন হয়তো বা দেখবেন মো সালা, 100 না 99, 98 দেখবেন, বাট ওভারঅলও 60 to 70% ক্যাপ্টেন দেখবেন, বা
এরকমই, মানে হাইস্ট ক্যাপ্টেন তো মো সালাই হবে। সো দিস ইজ দ্য সেফেস্ট, যদি পয়েন্ট নাও দেয় কোনো প্রবলেম নাই। বাট if you want to go differential, if you want to gain some rank, push your rank, also risk your rank, you can go for differential option. And as differential, I think Jamie Vardy is a good option. Last 3 ম্যাচ হয়তো বা ব্ল্যাঙ্ক গেছে জেমি ভার্ডির, বাট পাস্ট হিস্ট্রি যদি দেখি যে ওয়াটফোর্ডের সাথে খেলা, ওয়াটফোর্ডের সাথে লাস্ট 5 ম্যাচে তার 4টা গোল আছে। আর এই সিজনে সে 2টা ডাবল জিতে দিছে, 5.2 পয়েন্টস পার ম্যাচ। আই থিঙ্ক বার্ডি ইজ নট দ্য কাইন্ড অফ প্লেয়ার হু উইল ব্ল্যাঙ্ক ইন 4 or 5 ম্যাচেস ইন এ রো with this easy fixture, that too in home. So I think this is the week Jamie Vardy will get back into the score sheet. If you have Jamie Vardy still, you have to keep him, and even you can captain him as well. The last player in the captaincy list is Harry Kane. Might sound a bit strange, but Burnley away is not the worst fixture. That too, when Burnley's main centre back Tarkowski is banned for this match as he has considered 5 yellow cards. So একটা টিমের মেইন সেন্টার ব্যাক যখন ইনজুর্ড হয়, অলসো ওয়েস্টউডও হয়তোবা এই ম্যাচে, হ্যাঁ হয়তোবা না, ওয়েস্টউড এই ম্যাচের জন্য ব্যান। তার মানে মিডফিল্ডার আর সেন্টার ব্যাক দুইটা প্লেয়ারই যখন একটা টিমের ইনজুর্ড, we can definitely expect some good points from the opponent striker. আর প্রিভিয়াস হিস্ট্রি যদি দেখেন, among these 3 players, I think Harry Kane is the best, কনসিডারিং দ্য অপোনেন্ট। লাস্ট 5 ম্যাচে 4টা গোল 3টে অ্যাসিস্ট, 5 ম্যাচে 7টা রিটার্ন। আর আমি যদি এটা একটু বাড়াই 6 ম্যাচ দেখাই, 6 ম্যাচে দেখবেন, মানে 5টা ম্যাচের স্ট্যাট আমি এখানে দিছি, 6 ম্যাচ দেই নাই কারণ বাকি সবারই 5 ম্যাচ করে হিসাব করছি, হয়তো 6 ম্যাচ দিলে আনফেয়ার হতে পারে। ওর যদি পিছন দিক দিয়ে যে 6 ম্যাচটা খেয়াল করেন, ওই 6 ম্যাচে ওর বার্নলির সাথে একটা হ্যাট্রিক আছে। তার মানে লাস্ট 6 ম্যাচে 7টা গোল 3টে অ্যাসিস্ট, উইচ ইজ বেস্ট আই থিঙ্ক অ্যামং দিস 3। সো যদি যারা ওই প্রিভিয়াস অপোনেন্ট কনসিডার করে ক্যাপ্টেন দেন, তারা হ্যারি কেনকে কনসিডার করতে পারেন। কনফারেন্স লিগে সে স্টার্ট করছে, ফুল টাইম খেলছে, একটা গোলও দিছে। আই থিঙ্ক গোল আস্তে আস্তে আসবেই, মানে কন্তের আন্ডারে কতদিন আর এরকম টিম খরা যাবে। লাস্ট দিন আসলে কনফারেন্স লিগে একটা সি টিম, বি টিম, এইরকম একটা টিম নামানো হয়েছে স্পার্সের, একমাত্র হ্যারি কেন ছিল রেগুলার 11-এর প্লেয়ার। সো ওই টিম থেকে খুব বেশি এক্সপেক্ট করার কিছু নাই। টিম খারাপ খেলছে, বাট আই থিঙ্ক প্রিমিয়ার লিগ কামব্যাক হবে। অ্যান্ড বার্নলির এই টিমের সাথে যদি কন্তে একটা ভালো উইন না করতে পারে, আই থিঙ্ক that will be too unlikely for him. So I still think Kane is very, very, very good captaincy option this week. Though he is not in the best form, but I still think it's a good punt to take. How about Ronaldo to Vardy, as it will give me a good bank balance? No, I don't think this is a good transfer, because Vardyর এই উইকের ফিক্সচার ভালো মানলাম, বাট তারপরের ফিক্সচারও ভালো, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ভার্ডির এর পরের ম্যাচগুলায় সে বেঞ্চ হবে ডেফিনেটলি। 2 তারিখ আর 5 তারিখে যে 2টা ম্যাচ আছে, আই ডোন্ট থিঙ্ক ও ওই 2 ম্যাচের 2টাতে স্টার্ট করবে, কোনো একটাই তো ইহেনেচো ডাকা এরা হয়তো স্টার্ট করবে। 2 দিন 3 দিনের গ্যাপে গ্যাপে ভার্ডি খেলার মতো প্লেয়ার এখন আর নাই, বয়স হয়ে গেছে, সাব হবে। সো আই থিঙ্ক রোনালদোকেই রাখা উচিত। জাস্ট চেলসি ম্যাচটার পরেই তো রোনালদোর সব ফিক্সচার ভালো, মানে আর তো কোনো টেনশনই নেই। ম্যানেজারও ভালো একটা চলে আসছে, ফিক্সচারও ভালো, আর্সেনাল, প্যালেস, নরউইচ, ব্রেন্টফোর্ড, ব্রাইটন, নিউক্যাসেল, বার্নলি, উলভস, মানে ভালোর তো কোনো শেষ নাই। সো কি দরকার এই ট্রান্সফার? সবাই ভার্ডি আউট করতেছে, আপনি নতুন করে ইন করার আই থিঙ্ক রিজন নাই। লিস্টার একদম যে বেস্ট ফুটবল খেলতেছে এটাও না। সো আই থিঙ্ক দিস ইজ এ ট্রান্সফার ওয়েস্ট। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ এ গুড ট্রান্সফার। ওকে, এটা ছিল হচ্ছে গিয়ে সব ধরনের ডিসকাশন, সব ধরনের ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, কমেন্টসেরও আই থিঙ্ক সবগুলো অ্যান্সার হয়ে গেছে। দ্য নেক্সট থিং আই উইল গো ইন মাই টিম অ্যান্ড টক অ্যাবাউট সাম ট্রান্সফার প্ল্যানস। সো I don't think I will be available in the deadline stream tomorrow, so I'm showing this team, my last week's team now. Last week আমার পয়েন্ট ছিল 71 and average ছিল 57, so অ্যাভারেজের চেয়ে মোটামুটি ভালোই বেশি পয়েন্ট, no hit, so this gave me a good green arrow. Could have been better, but this was a very good week, and 3 green arrows in a row after a long time, because মাঝে মানে প্রথম first 3 weeks was very, very good. I was in 29k in Gameweek 3, then 59, 96, then red arrow, 1 2 4 5 6 6টা red arrow পর ফাইনালি ব্যাক টু ব্যাক 3টা গ্রিন আরো। সো
এই টিমের যে একটা ট্রানজিশন পিরিয়ড গেছে, কজ এই টাইমটা সবাই ওয়াইল্ড কার্ড খেলছে, আমার ওয়াইল্ড কার্ড না খেলাটা আমার জন্য একটা নেগেটিভ পয়েন্ট ছিল। সো ওই টাইমটায় যে আমি সার্ভাইভ করতে পারছি, স্টিল 300K এর দিকে আসি, 200K 100K এর দিকে যদি ওয়াইল্ড কার্ডের আগে যেতে পারে, আই থিঙ্ক দ্যাট উইল বি এ ভেরি গুড স্টার্ট ফর মি as the start of a season. So I think this was still pretty good, and this was my team. Ramsdale 1 point, and funny, Foster gave an assist and he returned 5 points. এটা মানে খুবই মজা লাগছে। রামসডেল যদি আর একটা সেভ দিত 2 পয়েন্ট হইতো, তাইলেই ভালো লাগতো, আর কোনো টেনশন থাকতো না। ওকে, এই উইকে ট্রান্সফার ছিল হচ্ছে গিয়ে, কি ট্রান্সফার করছি আমি মনে নেই। ও আচ্ছা, বার্ডি টু কেইন করছিলাম, হ্যাঁ কেইন পয়েন্ট দেয় নাই, বাট লাকিলি আমি ডেডলাইন স্ট্রিম বা ডেডলাইনের আগে দিয়ে ক্যাপ্টেন চেঞ্জ করছিলাম, কারণ সাডেনলি আমার মনে হয়েছে যে লিডস ওয়াজ গুড এনাফ ডিফেন্সিভলি, মানে লাস্ট কয়েক ম্যাচ দেখে টেখে যাই ইয়ে করছি, মোটামুটি ওদের ডিফেন্স ভালোই লাগছে। সো এই কারণে আমি ক্যাপ্টেন্সিটা চেঞ্জ করছিলাম লাস্ট মোমেন্টে, আদারওয়াইজ আই উড হ্যাভ বিন ইন দ্য মাড, কজ কেইন দিছে 2 আর সালা দিছে 8, তো পয়েন্টের ডিফারেন্স হয়ে যেত, মানে আমি 6-12 পয়েন্ট পিছায় যাওয়া মানে অনেক অনেক বড় একটা লস হয়ে যেত। তো আই থিঙ্ক আই ওয়াজ সেভড লাস্ট উইক। সো ডিফেন্ডার আমি ক্যান্সেলোর জায়গায় জেমস নিচ্ছি, ক্যান্সেলো আর জেমস দুইজনই 12 দিচ্ছে, সো নো রিগ্রেট, আমার ক্যান্সেলো নাই। আমি রিস জেমসকে কেন নিচ্ছি এটা হয়তো অনেকে জানেন না, যে আমি যখন রিস জেমসকে নিচ্ছি তখন ওর প্রাইস 5.6, অ্যান্ড আমি ওয়াইল্ড কার্ড খেলবো হচ্ছে গেম উইক 16-এ, অ্যান্ড এখন ওর প্রাইস 6.2 অলরেডি, তার মানে 5.6 থেকে 6.2 অলরেডি 0.6 প্রাইস বাড়ছে, এবং গেম উইক 16 পর্যন্ত হয়তো বা আরো 0.45 বাড়তে পারে, তার মানে অলমোস্ট 1 মিলিয়ন লস করতাম আমি যদি ওকে পরে নিতাম। তো আমি পয়েন্টের চেয়ে বেশি ওই প্রাইসটাকে সেভ করার জন্য, কারণ 1 মিলিয়ন কোনোভাবেই আমার অন্য জায়গা থেকে অ্যাডাপ্ট করা পসিবল না, সো ওই বাজেটটুকুকে ধরার জন্য আমি রিস জেমসকে একটু আর্লি নিছি, এবং ক্যান্সেলোকে ছাড়া আমার উপায় ছিল না কাউকে বাদ দেয়া। বাট রুডিগার টু চিলওয়েল ডিডন্ট ওয়ার্ক, কজ লাস্ট উইক ওরা সেম সেম পয়েন্ট দিছে, এই উইকে রুডিগার গোল দিয়ে দিছে। এখন সো রুডিগার টু চিলওয়েল ডেফিনেটলি কাজ করে না, হয়তো আর 2-3 উইক থাকলে এটা পোষাই দিত, বাট আনলাকি। চিলওয়েল আরো লং টার্ম আমি রাখতাম, বাট এটা অ্যাকচুয়ালি আনলাকি হয়ে গেছে। চিলওয়েল ইনজুর্ড হয়ে গেছে, ডাফি আমার হয়তো বা বেঞ্চ থেকে আসছে, হ্যাঁ রাফিনহার জায়গায় ডাফি আসছে, 1 পয়েন্ট, একটা ক্লিন শিট রাখলেই পারতো। লাস্ট 10 মিনিটে মনে হয় 2টা গোল খাইছে। ফোডেন অ্যাকচুয়ালি 57 মিনিটসে ইনজুর্ড হয়ে ওকে সাব করা হয়েছিল। সালা ওয়াজ গুড, হাভার্টসের লাস্ট উইক ছিল, আশা করছিলাম লিস্টার ইংস্টে কিছু থাকবে, বাট 3টা গোলের মধ্যে ওর কোনো ইনভলভমেন্ট ছিল না। সেমেডো ভার্সেস নরউইচ আর বর্ন ভার্সেস সিটি, আই উইল প্রেফার সেমেডো ভার্সেস নরউইচ, কজ হি ইজ attacking very attacking as well. I think I will play Semedo. ওকে, লাস্ট উইক যদি হাভার্টসের জায়গায় জোটা হিট নিয়ে করতাম, একটা পয়েন্ট বেশি পাইতাম, 3 আর 4 7, মানে -4 যদি বাদও দেয়, 3 আর 4 7, জোটা দিছে 8, অ্যাটলিস্ট আমার একটা ট্রান্সফার সেভ হইতো এই উইকে, বাট এরকম অনেকগুলা মাইনাসের 1-2টাই কাজে দেয়। সো নট মাচ রিগ্রেট। ফরওয়ার্ডদের মধ্যে ফাইনালি আইভান টোনি স্কোর্ড, বাট কেইন ডিডেন্ট, অ্যান্ড আর্মস্ট্রং অ্যানাদার উইক উইথ অ্যান অ্যাসিস্ট। ও অ্যাকচুয়ালি অনেকগুলো অ্যাসিস্টই দিয়ে দিচ্ছে এই সিজনে, 3টা অ্যাসিস্ট 2টা গোল, গোলের চেয়ে বেশি দেখা যাচ্ছে সে অ্যাসিস্টই করে। সো আর্মস্ট্রং এই উইক পর্যন্ত ঠিক আছে, বাট নেক্সট উইকগুলো আমার মনে হয় আর্মস্ট্রং, লিভারপুল, লিস্টার, দেন আর্সেনাল। So I don't think I will keep Armstrong anymore. I don't want to keep Armstrong, but আমার ট্রান্সফার প্ল্যানে যে হয়তো দেখতে হবে যে আমি ওকে বাদ দিতে পারবো কিনা। চিলওয়েল টু আলোনজো and Antonio to Kane with a hit. Yeah, I think go for it. If you have Trent, Cancelo and Reece. Mbeumo, Saka keep, a replacement I discussed a lot. You can keep Saka for this week. You can sell Mbeumo for Gallagher, Smith Rowe, Trossard. Foden or Mbeumo, who to bench? I think ফোডেনকে খেলায় রাখেন, যদি ফোডেন ফিট থাকে খেলবে, ফিট না থাকলে অটোমেটিক্যালি সে স্কোয়াডে থাকবে না এবং এমবিউমো রিপ্লেসমেন্টে চলে আসবে। বাট আই থিঙ্ক ফোডেন মানে খেললো, বাট আপনি বেঞ্চে রাখলেন একটু বেশি পেইনফুল হবে। সো আই উড হ্যাভ প্লেড ফোডেন অ্যান্ড কিপ এমবিউমো ইন দ্য ফার্স্ট ম্যাচ।
ওকে, এবার এবার আসি আমার কারেন্ট টিমে। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি প্লেইং ইলেভেনটা ছিল অলমোস্ট এইরকম। জোটার জায়গায় হাভার্ট ছিল, এটা কোনো ব্যাপার না। এই উইক আমি আর্মস্ট্রংকে বেঞ্চ করতাম, অ্যান্ড ইট ওয়াজ আ প্রিটি গুড স্টার্টিং ইলেভেন অ্যাজ মাই প্ল্যান। হাভার্টসের জায়গায় জোটা, ব্যাক ফোর, ফরওয়ার্ড দুইজন। বাট সাডেনলি চিলওয়েল ইনজুর্ড হয়েছে। এখন এখন আমার প্রবলেম হয়েছে যে এখন আমি যদি ধরেও নেই যে আমি মানে চিলওয়েলকে বেঞ্চ করলাম বা যাই করলাম, আমার এখন কিন্তু দুইটা ইস্যু, যে একদিকে আমি আর্মস্ট্রংকে কোনোভাবে এই উইকে খেলাইতাম না। আমি জানি ও 2 পয়েন্টের বেশি হয়তো দিবে না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে 2 পয়েন্টের চেয়ে বড় কথা, এর পরের উইকেও লিস্টার নট দ্য ইজিয়েস্ট, নট দ্য টাফেস্ট দো, বাট এই ম্যাচগুলায় ও রোটেশনে আসবে। ব্রোজা ফিট, চেয়ারডামস ফর্মে, রেডমন ইজ ব্যাক। আই থিঙ্ক এই ক্রিসমাস পিরিয়ডে ও রোটেশনে পড়বে, এবং এই রোটেশনের মাঝে এত ভালো রিটার্ন দিতেছে না যে ওকে আমি রাখবো। সো আমি ওকে সেল করতে চাইতেছিলাম, বাট এখন কথা হচ্ছে আমি দুইটা কাজ করতে পারি। যেহেতু আমার যদি আমার এই প্লেইং ইলেভেনটা পুরোপুরি ফিট থাকতো, আমি ইজিলি এইটা দিয়ে হয়তো আগায় যেতে পারতাম, কিপিং আর্মস্ট্রং অর মেবি ডাফি ইন প্লেইং ইলেভেন। সো বাট নাও আই ওয়ান্ট টু ডু ওয়ান থিং। আমি ফোডেনকে যে সেল করবো, ফোডেনের নেক্সট ফিক্সচার গুলা ভালো, এই উইক ওর খেলার স্লাইটলি একটা চান্স আছে। অ্যাস্টন ভিলা, ওয়াটফোর্ড, এই দুইটা ম্যাচেও মানে ও যদি এই ম্যাচ নাও খেলে, আই থিঙ্ক অ্যাস্টন ভিলা এন্ড ওয়াটফোর্ড দুইটাতেও হয়তো খেলতে পারবে। আই ওয়ান্ট হিম ইন দোজ ম্যাচেস। এখন আমি ফোডেনের প্রপার রিপ্লেসমেন্ট কই পাবো? মানে গ্যালাগার, স্মিথ রো, এদের আসলে হিট নিয়ে আমার 2 উইক 3 উইকের জন্য নিতেও মন চায় না। এখন আমি অ্যাকচুয়ালি কার জায়গায় যে নিব, মানে আমি দুইটা কাজ করতে পারি। যে আমি ফোডেনের রিপ্লেসমেন্ট আসলে আমি চাইছিলাম যে সন নিয়ে একটা গ্যাম্বেল করা যায়, কারণ পয়েন্ট যদিও দিচ্ছে না, বাট ফিক্সচার ওয়াইজ স্টিল ভালো। তো ওইটার জন্য আমার -8 খাইতে হবে কোনোভাবে ডিরেক্টলি। এখন -8 নিয়ে আসলে অত কাহিনী করার ইচ্ছা নাই। সো ফোডেনকে আমি এমনিতেও 1 উইক ইনজুর্ড হয়ে রাখতে পারি, বাট অ্যাটলিস্ট ওইটার জন্য আমার আর্মস্ট্রং এর জায়গায় একটা ভালো প্লেয়ার থাকতে হবে, অথবা চিলওয়েল এর জায়গায় ক্যান্সেল আসতে পারে। সো আই ক্যান ডু চিলওয়েল টু ক্যান্সেল ইজিলি, ভেরি ইজিলি উইথ এ হিট। বাট আমি হিট নিয়ে এটা করার পর যদি আমি দেখি যে ক্যান্সেল এই উইকে বেঞ্চ হইলো, তাহলে আমার হিটটা পুরোপুরি ওয়েস্ট গেল। সে আমার একটা প্লেয়ার কমলোই, উল্টা আমার মাইনাসটাও কাজে দিল না। বাট সো আমি যদি কোনো একটা প্লেয়ারকে নিতে চাই, আই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট হি ইজ নেইলড অন। অ্যান্ড ইভেন ক্যান্সেল আমার অনেস্টলি আমার ওয়েস্ট হ্যামের সাথে ম্যাচ ওকে নেওয়ার কোনো ইচ্ছা ওইভাবে নাই যে আমার ডেফিনেটলি ওকে থাকতেই হবে। তারপর আলোনজো আমার একটা টার্গেট আছে ছিল রিপ্লেস করার, বাট ইউনাইটেডের ম্যাচও আমার ওকে নেওয়ার অতটাও ইচ্ছা নাই। সো আই ক্যান ডু দিস। সাপোজ ধরলাম ক্যান্সেল আলোনজোরা ফিক্সচার প্রুফ, আমি এটা করলাম, 4-4-2 খেললাম, বাট নেক্সট উইকে কিন্তু ঘুরে ফিরে আবার আমার আর্মস্ট্রংকেই খেলাইতে হবে, যেখানে আর্মস্ট্রং ইজ নট নেইলড অন এগেইন। বাট ইফ আই কিপ চিলওয়েল নাও, ধরলাম আমি আর্মস্ট্রং এর জায়গায় হিট নিয়ে প্লেয়ার নিবই। ওয়াং আমার অনেকদিন ধরে টার্গেটে ছিল, এবং নেক্সট দুইটা ফিক্সচারের জন্যই টার্গেটে ছিল। জানি না ওয়ার্থ ইট হবে কিনা, বাট নরউইচ বার্নলি, আই ওয়ান্ট টু টেক এ চান্স। আমি ওয়াংকে যদি এই জায়গাটায় নেই, তাহলে যেটা হবে যে নেক্সট উইকে আমি চিলওয়েল বা আলোনজোর জায়গায়, মানে চিলওয়েলের জায়গায় আলোনজো বা ক্যান্সেলো যাকেই নেই, আমার বাজেট থাকবে, আমি ধরলাম আমি আলোনজোকে নিলাম। বাট স্টিল ওয়াং কিন্তু নেক্সট উইকে এগেইন ইজি ম্যাচ, বার্নলি হোম, অ্যান্ড আলোনজো তো খেলবেই। তার মানে দেন এগেইন 1-2-3 3-4-3 তে আমি খেলতে পারবো। সো ইজি ফিক্সচার। ইন দ্যাট কেস হয়তো আমার টনিকে রাখতে হবে, উইচ আই এম হ্যাপি টু কিপ হিম এগেইনস্ট টটেনহাম। নো কমপ্লেইন, নো হাই এক্সপেকটেশন অ্যাজ ওয়েল। সো আমি যদি ওয়াংকে নেই, তাহলে আমার 2 উইকের জন্য এটা ভালো হবে। বাট আমি যদি আলোনজোকে নেই, দেখা গেল যে ধরলাম আলোনজো হয়তো এই উইকে খেলবে। হ্যাঁ, আলোনজো এই উইকে খেললো, আমি এই উইক আলোনজো নিয়ে নেক্সট উইক হোয়াং নিলে যেটা হবে, আমি হোয়াংকে ক্যাপিটালাইজ করতে পারবো মাত্র 1 উইক। সো হোয়াংকে আমি নেক্সট উইকে আসলে আমি নিব না, কারণ 1 উইকের জন্য বার্নলি ম্যাচে ওকে নিয়ে লাভ নাই। নেক্সট লিভারপুলের সাথে অ্যাটলিস্ট আমি যে প্লেয়ার নিব, অ্যাটলিস্ট 2 উইক যাতে সে আমার টিমে খেলতে পারে। মানে এনিওয়ে আর্মস্ট্রং এই উইকে যা, চিলওয়েলও তো একজন 2 দিবে, একজন 0 দিবে, বাট ওয়াং এর অ্যাটলিস্ট চান্স আছে যে কোনো একটা ভালো পয়েন্ট রিটার্ন করে আমার মাইনাসটাকে পোষায় দেওয়ার। নেক্সট উইকেও আমাকে সার্ভিস দিতে পারবে। দেন আই ক্যান গো ফর আলোনজো অর ক্যান্সেল ইন দ্য নেক্সট উইক। ইফ আই গো ফর আলোনজো, দেন মেবি 1 উইকের জন্য আমি উইলসন
উইলসনের পান্ট নিতে পারি, কিংবা ইফ আই গো ফর ক্যান্সেলো দেন মেবি আই হ্যাভ টু গো ফর এএসএম ইন প্লেস রাদার দেন উইলসন, কজ আমার 0.1 মিলিয়ন হয়তো শর্ট পড়বে তখন। তো এইটাই আমি সম্ভবত ওয়াংকে নিব, কারণ আমার প্লেইং ইলেভেনে বলতে গেলে এখন দুইটা প্লেয়ার শর্ট, মানে দুইটা প্লেয়ার শর্ট বলতে এমনিতে আমার 3-4-3 খেললে একটা প্লেয়ার হচ্ছে গিয়ে জোর করে খেলাইতে হইতেছে আর্মস্ট্রং। ডাফিও মনে হয় না ক্লিন শিট রাখবে, হ্যাঁ ডাফি আই এম হ্যাপি টু প্লে, বাট আই থিঙ্ক ফোডেন খেলবে না এই উইকে, আই থিঙ্ক এই উইকে মোস্ট প্রবাবলিও খেলবে না। সো এনিওয়ে আমার ডাফি উঠতেছেই, সো বেসিক্যালি আমার ডাফি খেলবে, অ্যান্ড আর্মস্ট্রং কিন্তু আমার সেই প্লেইং ইলেভেনে থেকেই যাবে। সো হোয়াট আই ওয়ান্ট ইজ আর্মস্ট্রং এর জায়গায় হোয়াং আনতে। ও যদি 6 পয়েন্ট দিয়ে দেয় আমার হিট উসুল হয়ে গেল, নেক্সট উইকেও ও খেললো, তো 2 উইকেও যদি আমার হিটটা উসুল করতে পারে আই থিঙ্ক আই এম ফাইন, অ্যান্ড নেক্সট উইক আই ক্যান গেট রিড অফ চিলওয়েল ফর আলোনজো অর ক্যান্সেলো, সিইং দিস উইক হাউ both of them performs, or কে বেঞ্চ হয়, কে কতটুকু টাইম পায়। সো মোস্ট প্রবাবলি আই উইল ট্রান্সফার আউট আর্মস্ট্রং ফর ওয়াং this week. ওকে, সো 3-4-3 খেললে এই তো 3-4-3 খেললে এই তিনটা ডিফেন্ডার ফস্টার থাকবে না, এই তিনটা ডিফেন্ডার খেলবে, এই তিনটা মিডফিল্ডার, এই তিনটা ফরওয়ার্ড। দ্য অনলি কনসার্ন ইজ ফিল ফোডেন যদি না খেলে দেন ডাফি উইল কাম ফ্রম বেঞ্চ, হোপফুলি ডাফির ক্লিন শিটের পয়েন্ট পাবো, অথবা রাফিনহার গোল অ্যাসিস্ট কিছু একটা পয়েন্ট পাবো, হোপফুলি। মানে কোন একটা তো আমার মিস যাবে, আই কান্ট এক্সপেক্ট বোথ ইন দ্য সেম উইক, কজ ওদের ইন্টারনালি খেলা। সো দিস ইজ মাই ট্রান্সফার প্ল্যান। একটা হিট হয়তো বা নিতে হবে কারণ আই হ্যাভ প্লেয়ার শর্টেজ, বাট দেন দিস ইজ দ্য গ্যাম্বেল পয়েন্ট। হ্যারি কেন ইজ মাই ক্যাপ্টেন টিল নাও, অ্যাজ আই সেইড। আমার কারেন্ট র্যাঙ্ক হচ্ছে গিয়ে 314K. I know this is a huge risk, but I think the upside is very much higher. So there is a chance I will be doomed. There is a chance I will fly high. I just wanted to take the chance. Last week নেই নাই, cause আমার মনে হয়েছে অপোনেন্ট অতটা স্ট্রং না, মানে অতটা উইক না, বাট এই উইকে অ্যাকচুয়ালি আমার মনে হয় বার্নলি হচ্ছে গিয়ে উইক। ইভেন আমার যদি পসিবল হইতো আমি ফোডেন টু সন করে ফেলতাম, ইভেন এখন আমি ওটা ভাবতেছি যে আসলে ওটা করবো কিনা। ওই ট্রান্সফার প্ল্যানটা আমি যদি দেখাই যে ওই ট্রান্সফার প্ল্যানটা যেটা, ওইটা আসলে ওইটাও আমার মনে হয় খুব যে খারাপ তা না, বাট ওইটা হচ্ছে অনেক অনেক বেশি রিস্ক, মানে -8 নিয়ে সন টন নেওয়া একটু বেশি রিস্ক। কারণটা হচ্ছে ফোডেনের জায়গায় আমি যদি সন নেই, ইন দ্যাট কেস আই উইল নিড সাম বাজেট, মেবি চিলওয়েলের জায়গায় আমি তখন রেগুলার না নিয়ে ডায়ার নিতে হবে। তার মানে কি, হ্যাঁ ডায়ারকে আমি খেলাইতে পারবো, 3 উইক খেলাইতে পারবো বার্নলির সাথে, হি ক্যান কিপ ক্লিন শিট, নরউইচের সাথে হি ক্যান কিপ ক্লিন শিট, ব্রেন্টফোর্ড আই এম নট শিওর, বাট মেবি হি ক্যান। সো এটা যদি আমি করি, ইন দ্যাট কেস কি হবে, আমার আর্মস্ট্রং নিয়ে চিন্তাই করতে হবে না, আমি 1-2-3-4-4-2-তে খেলতে পারবো, অ্যান্ড আমার ফোডেন তখন আর কোনো ফোডেন নিয়েও চিন্তা করতে হবে না। আমার জাস্ট মানে সনকে এই বার্নলি, ব্রেন্টফোর্ড, নরউইচ এই 3টা ম্যাচে আসলে সন কেইন দুইজনকেই টিমে রাখার ইচ্ছা, কারণ আমার মনে হয় যে কে পয়েন্ট দিবে আমি জানি না, অ্যান্ড আই ওয়ান্ট টু কিপ বোথ অফ দেম, হুইচ ইজ ম্যাডনেস আই থিঙ্ক, কজ ওরা লাস্ট কয়েক ম্যাচে একদমই ভালো খেলেনি, বাট এটাও ট্রু যে সনকেন দুইজনেরই 2টা শট বারে লাগছে। সো ওরা দুইজন যদি পয়েন্ট দেয় তাহলে আমার মনে হয় এটা অনেক অনেক আপসাইড রাখবে আমার টিমের জন্য। এটাও একদম খারাপ না, কারণ এই উইকে আমার 4-4-2 যদি খেলি অ্যান্ড স্পার্স যদি ক্লিন শিট রাখে, সনকেন যদি রিটার্ন করে, এই মাইনাসটা কিন্তু উসুল হয়ে যাবে। দেন নেক্সট উইকে আমি আর্মস্ট্রং এর জায়গায়, আচ্ছা সেন্ট ম্যাক্সিমিন হবে না, তো আমি হয়তো বা টনির জায়গায় সেন্ট ম্যাক্সিমিন নিতে পারবো। এগেইন আমার ওই 4-4-2 খেলা লাগবে বা 3-4-3, কারণ হোয়াইট ডাফি খুব বেশি যে ভালো ফিক্সচার ওইটাও না। তো এইটাই আমি এটাও ভাবতেছি যে এটা করা যায় কি না। সো দিস ইজ অ্যানাদার প্ল্যান, এটা আমি আরেকটু ভাববো এটা নিয়ে, কারণ -8 আমি নিতে চাচ্ছি না তাও সনের জন্য, বাট অন দি আদার হ্যান্ড আমার সন নেওয়ার খুব ইচ্ছা। সো যারা দেখতেছেন লেট মি নো যে মাইনাসের কথা বাদ দেন, জাস্ট ডু ইউ থিঙ্ক সন উইল স্কোর সাম গোলস ইন দ্য নেক্সট 3 উইকস? প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস যে সন কি নেক্সট 3 উইকে অ্যাটলিস্ট 3টা গোল দিতে পারবে কিনা, বা 2 গোল 1 অ্যাসিস্ট এরকম দিতে পারবে কিনা, কজ আমার মনে হয় সন দিবে, ইভেন এই উইকেও একটা ডাবল ডিজিট দিবে, এটাও আমার মন বলতেছে। সো গাট ফিলিংস, নর্মালি আমি গাট ফিলিংসে কখনো যেতে চাই না, বাট
এই মোমেন্টে আমার জাস্ট গাট ফিলিং এটা বলতেছে, আই এম নট শিওর আমি কোনটা করব, বাট দেয়ার ইজ এ চান্স, স্টিল 5% চান্স দ্যাট আই মাইট এন্ড আপ গেটিং সন। সো আপনাদের কি মনে হয়, মানে সন কেন ডাবল আপ করা উচিত? অ্যাকচুয়ালি এটা করলে আমার ডাবল আপ না, ট্রিপল আপ হয়ে যাবে, সন কেন ডায়ার। সো আমি পুরোপুরি স্পার্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব। ওরা যদি ভালো করে আমি আসমানে উড়ে যাব, ওরা যদি ভালো না করে আমি মাটিতে মিশে যাব। সো লেট মি নো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দিস ট্রান্সফার্স। ইন দ্যাট কেস আমি আবার ওয়াংকে মিস করবো। এইদিকে চিলওয়েলের জায়গায় যে আলোনজোকে নেওয়ার একটা অপশন থাকতো ওইটাও পাবো না। মানে আমি চাইলে ইজিলি একটা হিট নিয়ে ওয়াংকে নিতে পারি, দেন নেক্সট উইকে একটা ট্রান্সফারে ক্যান্সেল হবে আলোনজো। আই ডোন্ট নো উইচ ট্রান্সফার হ্যাজ বেটার আপসাইড, আই এম নট শিওর। এটা আসলে পুরোপুরি হয়তো লাকের উপরও ডিপেন্ড করবে, বাট মোস্ট প্রবাবলি 95% চান্স আই উইল গেট ওয়াং ইন প্লেস অফ আর্মস্ট্রং। সো this is it. And captaincy, I think this time I won't change. If I change, I will let you know. I will post my team as well before the deadline. So this is my team, this is my captain for this week. Thank you so much for watching. Too quick, too triple of Spurs. I know this is too quick, but the problem is, if I don't do it now, I think I won't do it again later on, because এই 3 উইকের পর আমি ওয়াইল্ড কার্ড ইউজ করবো, এবং ওয়াইল্ড কার্ডে আমি কখনোই সনকে একসাথে নিব না যখন লিস্টার লিভারপুল এগুলো থাকবে। হ্যাঁ, এই 3টা উইক হয়তো ভালো, এটা আসলে খুব কনভিন্স যদি করে ফেলে তাইলে দেখা যাবে। হ্যাঁ, আমি নিজেও হয়তো, আমার তো আর কি, হুম শুড আই স্টার্ট, টাফ কল। কিং এর খেলা লিস্টারের সাথে, আই উড হ্যাভ স্টার্টেড কিং, কজ লিস্টার অতটাও ভালো ডিফেন্ড করতেছে না, আর কিং এর আপসাইড অনেক ভালো। আই উড হ্যাভ স্টার্টেড কিং। আমার তে স্টার্ট করতে পারে, ওয়াটফোর্ডের সাথে ক্লিন শিট রাখতে পারে, বাট ওই 6 পয়েন্ট পর্যন্ত, বাট আই থিঙ্ক কিং হ্যাজ মোর আপসাইড। অলসো আমার তো মাঝে মাঝে স্টার্ট করে 45 মিনিটসে সাব হয়, সো 1 পয়েন্টের রিস্ক না নেওয়ার চেয়ে আমার মনে হয় কিংই বেটার। সো দ্যাটস ইট, আই থিঙ্ক। হ্যাঁ, আমি নিজেও ভাবতেছি যে মানে স্পার্সে ট্রিপল আপ করে ফেলবো। এটা অ্যাকচুয়ালি ডায়ারকে আসলে খুব ইচ্ছা করে নেওয়া না, ওইটা জাস্ট আমার বাজেট বের করার জন্য। ওই বাজেটের জায়গায় আমি চাইলে ডায়ার না নিয়ে আমি আমার তেও নিতে পারি, কারণ স্টার্ট করতে, বাট আমার তে নিলে আবার আমার স্টার্টিং প্লেয়ার প্রবলেম, আবার উইলসনে যাওয়া, ওইটাও রিস্ক। সো আমার উইলসন অতটাও দরকার নাই। হ্যাঁ, আমি এএসএম নিয়ে চালাই দিতে পারবো কাজ, বাট সন, আই থিঙ্ক সনের রিপ্লেসমেন্ট ওইভাবেও নাই। I can do this in next 2 weeks. Son and Cancelo, Son and Alonso. So this will be good, I think. ওয়াং নিল ডিফারেন্সিয়াল র্যাঙ্ক, হ্যাঁ ডেফিনেটলি আমি ওইটাই ভাবতেছিলাম যে মানে অত রিস্ক নিয়ে যে নিব, অত রিস্ক তখনই ওয়ার্থ ইট হইতো যদি সন আমাকে একদম 20 পয়েন্ট দিয়ে দিত। এখন 20 পয়েন্ট চাওয়াটা অনেক বেশি, কারণ মরিনোর আন্ডারে দিছে ওই 5-6 গোল টোলো এক কথা, বাট আমার মনে হয় না কন্তের আন্ডারে অতটাও অ্যাটাকিং খেলতেছে, আর বার্নলি অতটাও একদম মরে যায় না, ওদের একটা সেন্টার ব্যাক নাই, ঠিক আছে হয়তো একটু উইক হবে, বাট ওরা অতটাও গোল কনসিড করে না, 3টা ম্যাক্স আই থিঙ্ক। তো আমারও মনে হয় না এটা একদম ওয়ার্থ ইট হবে। I would not captain Smith Rowe because he's not a nailed on player. He's not a forward. He's a midfielder. But Saka, he's a differential. I think. Yeah, Saka is good. I think. But still, আমি কেইন দিতেছি কজ কিছু একটা ব্যাকআপ আছে, পেনাল্টি আছে, স্পার্সের সেন্টার ফরওয়ার্ড লাস্ট ডে বারে বারে শট লাগছে, সবকিছু মিলাই দিতেছি। আর পাস রেকর্ড অনেক ভালো, বাট স্টিল সালা ক্যাপ্টেন না দিলে অনেক বড় ভয় কাজ করে, সেখানে আমি স্মিথ রই সাকেদের হয়তো দিব না, জাস্ট কেইন বলে দিতেছি। সো দ্যাটস ইট, আই থিঙ্ক। যারা ভিডিওটা দেখছেন কাইন্ডলি ভিডিওটা লাইক দিয়ে নেন, চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করেন। I will try my best to be in the deadline stream, but if it's not possible, I will just give a post, a screenshot of my final team, the locked team. So till then, best of luck to everyone for the next game week, and thank you so much for watching. Allah Hafiz, we'll see you in the next video.